আমরা শুরু করছি। কথা শোনা যাচ্ছে আমার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার কথা শোনা যাচ্ছে? সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কারো কোনো জিজ্ঞাসা থাকলে তখন আনমিউট করে জিজ্ঞাসা করবে। আমরা আজকে স্টার্ট করব আর কি আমাদের সিলেবাস অনুযায়ী পড়াশোনা। গত ক্লাসে আমরা শুধুমাত্র একটা থিওরি পার্ট পড়েছিলাম, যে অ্যানালাইসিস কি বলে স্ট্রাকচারের ফর্ম সম্পর্কে জানছিলাম আমরা। আহ, আমাদের হচ্ছে যে ফ্রেম স্ট্রাকচার, তারপরে টিউবুলার স্ট্রাকচার, আর হচ্ছে কি বলে ম্যাসিভ স্ট্রাকচার, আমরা তিনটা ফর্ম জানছিলাম। থিওরি পার্ট ছিল। আজকে থেকে আমাদের অ্যানালাইসিস শুরু হবে আর কি। আমি গতদিন একটু বলছিলাম যে আমরা এই ইয়াটাতে আহ, আমরা এই কোর্সটাতে মূলত আমরা ডিসপ্লেসমেন্ট মেথডে অ্যানালাইসিস শিখবো। তো আমরা আজকে স্লোপ ডিফ্লেকশন মেথডটা শুরু করব। আমি একটু দেখাই আমাদের। তো স্লোপ ডিফ্লেকশন মেথড এটা একটা ডিসপ্লেসমেন্ট টাইপের কি বলে আমাদের হচ্ছে অ্যানালাইসিস প্রসেস। এই জন্য একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে যে ফোর্স মেথড এবং ডিসপ্লেসমেন্ট মেথড আসলে কি। আমরা যখন স্ট্রাকচারাল অ্যানালাইসিস করি, আহ, মূলত দুইটা আমাদের মেথড রয়েছে অ্যানালাইসিস করার জন্য। তিনটা বলা যায়। একটা যেটা ডিটারমিনেন্ট স্ট্রাকচারাল অ্যানালাইসিস আমরা মূলত স্ট্যাটিক্স এর ফর্মুলা দিয়ে করি, ওইটাকে আমরা এখানে নিয়ে আসিনি। ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের যে অ্যানালাইসিস গুলো আছে, এটাকে আমরা দুইটা আহ, এ, খুবই সুপরিচিত ক্যাটাগরিতে ফেলতে পারি। একটা হলো ফোর্স মেথড আর একটা হলো ডিসপ্লেসমেন্ট মেথড। ফোর্স মেথডে আমরা ফোর্স গুলোকে আননোন ধরবো এবং সে অনুযায়ী ইকুয়েশন ফর্ম করে বা কন্ডিশন ইউজ করে করে আমরা স্ট্রাকচার সলভ করব, যেটা আমরা এর আগে করে আসছি। 311-তে করছি, 313-তেও করছি। ফোর্স মেথডের অ্যানালাইসিস গুলো করছি, যেখানে আমাদের সব ইকুয়েশনই ছিল ইন টার্মস অফ ফোর্সে। আর ডিসপ্লেসমেন্ট মেথডে আমরা আননোন হিসেবে ফোর্স কে ধরবো না। আমরা নর্মালি কি করি, আমরা যেটা স্ট্রাকচার অ্যানালাইসিস করে অভ্যস্ত সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারে ফ্রি বডি ডায়াগ্রাম করি। কয়টা ফোর্স আমাদের আননোন আছে, প্রত্যেকটা কি বলে সাপোর্টে আমরা রিয়াকশন গুলো বসিয়ে দেই। এই রিয়াকশন গুলোই আমাদের হয় আননোন ফোর্স। এই রিয়াকশন গুলোর রেসপেক্টে আমরা ইকুয়েশন তৈরি করি, ইকুয়েশন সলভ করে রিয়াকশন গুলো বের করি। তো রিয়াকশন গুলো তো একটা করে ফোর্স, যে কারণে ওখানে আমাদের ফোর্স গুলোই হচ্ছে আমাদের প্রাইমারি আননোন এবং সেগুলোই সলভ করে বের করা হয়। বা ডিসপ্লেসমেন্ট মেথডে ফোর্স গুলোকে আমরা প্রাইমারি আননোন না ধরে বিভিন্ন স্ট্রাকচারের যে বিভিন্ন নোড আছে বা জয়েন্ট গুলো আছে, এই জয়েন্টের ডিসপ্লেসমেন্ট গুলোকে আমরা আননোন ধরে ইকুয়েশন ফর্ম করি। অর্থাৎ ইকুয়েশন গুলো হবে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। দেন আমরা ইকুয়েশন সলভ করে সরাসরি ফোর্স পাবো না, ইকুয়েশন সলভ করে আগে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। দেন আমরা ডিসপ্লেসমেন্টের সাথে মোমেন্টের রিলেশন জানি, সেখান থেকে আমরা মোমেন্ট পাবো। মোমেন্ট থেকে আমরা শেয়ার ফোর্স পাবো। এভাবে আমরা সবগুলো যেগুলো আমাদের অ্যানালাইসিসের প্যারামিটার প্রয়োজন হয়, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট বলি বা রিয়াকশন বলি, সবই আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো ডিসপ্লেসমেন্ট মেথডের যেটা আমাদের স্পেসিফিক একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে এই মেথড গুলা কিন্তু সহজেই কম্পিউটারের সাথে ইনকর্পোরেট করা যায়। আর ডিসপ্লেসমেন্ট মেথডে গিয়ে আমাদের যে ডিগ্রি অফ ইনডিটারমিনেসির যে ব্যাপার আছে ফোর্স মেথডে, দেখবা যে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বেশি হলে ফোর্স মেথডটা আমাদের কিন্তু বেশি আমাদের ক্রিটিক্যাল হয়ে যায়। আর ডিসপ্লেসমেন্ট মেথডে এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি খুব বেশি এফেক্ট করে না প্রসিডিউর গুলাকে। তো ওগুলা আমাদের এখানে একটু দেওয়া আছে যে ফোর্স মেথড এবং ডিসপ্লেসমেন্ট মেথড কাকে বলে। এগুলার মধ্যে একটু কম্প্যারিজন এখান থেকে করে নিবা তোমরা। এটা আমি আর ডিটেলস বলছি না এখানে। ফোর্স মেথডে অনেক সময় আসে ফোর্স মেথড ডিসপ্লেসমেন্ট মেথডের ডিফারেন্স বের করতে বলা হয়, যে কোন কোন ক্ষেত্রে ডিফারেন্স বা কোন মেথডটা বেটার কোন টাইপের অ্যানালাইসিস এর ক্ষেত্রে। ওগুলা একটু এখানে ডিটেলস দেওয়া আছে, এখান থেকে দেখে নিলেই হবে। পয়েন্ট পয়েন্ট করে আমি ইচ্ছা করেই দেইনি, প্যারা করে দিয়েছি, তোমরা পয়েন্ট গুলা বের করে নিও। মূল যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে ফোর্স মেথডে আমরা ফোর্স গুলোকে আননোন ধরবো এবং সরাসরি ফোর্স গুলো ডিটারমাইন করব। আর ডিসপ্লেসমেন্ট মেথডে আমরা ডিসপ্লেসমেন্টকে আননোন ধরবো, দেন ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্সের রিলেশন থেকে আমরা ফোর্স গুলো বের করব। এখানে ফোর্স বলতে কিন্তু শুধুমাত্র ওই যে অ্যারোওয়ালা ফোর্স না, মোমেন্টও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফোর্স। তো ফোর্স মেথড মানে ফোর্সের কথা আসছে, এই জন্য মোমেন্টকে আবার বাদ রাখা যাবে না। মোমেন্ট নিজেও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ফোর্স হিসাবে আমাদের ট্রিট হবে অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো ডিসপ্লেসমেন্ট মেথডের আমাদের যে প্রসিডিউর গুলো আছে, তার মধ্যে তিনটা আসলে মূল প্রসিডিউর। একটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন মেথড, একটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, আর একটা আছে ডিরেক্ট স্টিফনেস মেথড। আমরা স্লোপ ডিফ্লেকশন দিয়ে শুরু করব।
আর মোমেন্ট ডিস্ট্রিবিউশনও আমরা করব। ডিরেক্ট স্টিফনেস মেথডটা আমরা হয়তো দেখি যে সময় পাই কিনা। এছাড়া আমাদের এর বাইরেও আমাদের ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড আছে, আবার হচ্ছে স্টিফনেস ম্যাট্রিক্স মেথড আছে, আরো কিছু টপিকস আমাদের এই কোর্সে আছে। তো আমরা আপাতত স্লোপ ডিফ্লেকশন মেথড দিয়ে শুরু করব। তো স্লোপ ডিফ্লেকশন নাম থেকে বোঝা যাচ্ছে এখানে স্লোপের ব্যাপার আসবে। ডিফ্লেকশন বলতে আমরা বুঝি হরিজন্টাল ডিফ্লেকশন, ভার্টিক্যাল ডিফ্লেকশন বা ডিসপ্লেসমেন্ট এবং রোটেশনাল ডিফ্লেকশন। তিন ধরনের ডিফ্লেকশন হয় আমরা নরমালি আমরা যেটা জানি। তো এখানে স্লোপ মানে হচ্ছে যে ডিফ্লেকশন, যে হচ্ছে ডিফ্লেক্টেড যে শেপ আছে আমাদের এলাস্টিক কার্ভ আমরা যে ড্র করি, সেই এলাস্টিক কার্ভের স্লোপের সাথে একটা রিলেশন আছে এই মেথডটার। এলাস্টিক কার্ভটা যে অ্যাঙ্গেল তৈরি করে ট্যানজেন্ট, এলাস্টিক কার্ভের ট্যানজেন্ট, সেই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা ইকুয়েশন গুলো ফর্ম করব এই মেথডে। তো আমরা প্রসিডিউরে যাই। স্লোপ ডিফ্লেকশন মেথডটা কি জিনিস আসলে? তো এই মেথডে আমরা শুধু যে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারবো তা না, ডিটারমিনেন্ট স্ট্রাকচারও অ্যানালাইসিস, যে কোনো রিজিড ফ্রেম এবং বিম এই মেথডে অ্যানালাইসিস করা সম্ভব। যদিও আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথড আমাদের এই তোমার হচ্ছে কি বলে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্যই বেশি সুইটেবল, বাট এই মেথডটা খুব সহজেই কম্পিউটার প্রোগ্রামিং করা যায় এই মেথডটা দিয়ে। যে কারণে এই ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য এটা একটা ইউজফুল টেকনিক বলা যায়। যতগুলো আমাদের ইয়া আছে, এই যে কি বলে ডিসপ্লেসমেন্ট মেথড আছে, তার মধ্যে স্লোপ ডিফ্লেকশনটা খুব সহজেই প্রোগ্রামিং করা যায়। এর জন্য যদিও এটা ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্যই পারফেক্ট, তারপরও ডিটারমিনেন্ট স্ট্রাকচারের জন্য এটা ব্যবহার করা হয় উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রাম। তো এখানে আমাদের এই স্লোপ ডিফ্লেকশন মেথডের আমরা দেখবো যে কি কি ফিচার আছে আসলে এই মেথডে আমরা কি কি করে থাকি। প্রথমত এই মেথডে যেটা করা হয়, রোটেশনাল এন্ড ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট অফ রিজিড জয়েন্টস আর টেকেন অ্যাজ প্রাইমারি আননোন। এই মেথডের আননোন কোনগুলা? রোটেশনাল ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ থেটা, এবং ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট, তার মানে হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলি ডেল্টা। ডেল্টা এবং থেটা এই দুইটাই মূলত আমাদের প্রাইমারি আননোন হিসাবে এখানে আমাদের কনসিডার করা হয়। দেন কি করা হয়, ভ্যালু অফ ডিসপ্লেসমেন্টস আর ডিটারমাইন্ড প্রায়র টু দোজ অফ বেন্ডিং মোমেন্ট অ্যাট দি মেম্বার এন্ড। প্রত্যেকটা মেম্বারের এন্ডে তো একটা করে জয়েন্ট থাকবে, ওই জয়েন্টেই ডিসপ্লেসমেন্ট হবে। তো ওই প্রত্যেকটা এন্ডে আমরা প্রথমে যে ইয়াগুলো আছে, যে ডিসপ্লেসমেন্ট গুলো আছে, রোটেশনাল হোক বা ট্রান্সলেশনাল হোক, সেই ডিসপ্লেসমেন্ট গুলো আমরা আগে বের করে নিব। আগেই বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব না, আমরা আমরা ডিসপ্লেসমেন্ট গুলো বের করে নিব। ডিসপ্লেসমেন্ট গুলো বের করার জন্য আমাদের ইকুয়েশন আছে, সেগুলোতে আমরা পরে, সেই কথাগুলোতে আমরা পরে আসতেছি। তো এখানে যেহেতু সরাসরি জয়েন্ট ডিসপ্লেসমেন্ট কনসিডার করা হচ্ছে, এই কারণে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি এখানে খুব একটা রিলিভেন্ট কিছু নয়। ডিগ্রি অফ ইনডিটারমিনেসি কম বেশি হলেও আমরা একই প্রসেসে এটাকে প্রসিড করতে পারবো। এরপরে যেটা করা হয়, অল দি মেম্বার এন্ড মোমেন্টস এন্ড শেয়ারস আর এক্সপ্রেসড ইন টার্মস অফ আননোন জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। এই যে মনে করো যে একটা কন্টিনিউয়াস বিমে চারটা সাপোর্ট আছে এ বি সি ডি, চারটা সাপোর্ট থাকলে নিশ্চয়ই এটা ইনডিটারমিনেন্ট হয়ে যাবে। চারটা সাপোর্টে চারটা ডিসপ্লেসমেন্ট থাকবে। তো আমরা যেটা করব, প্রত্যেকটা মেম্বারের যে এন্ডে যে মোমেন্টটা আছে, এই এন্ডের মোমেন্ট এবং এন্ডের শেয়ার আমরা আসলে যাই না, আসলে মোমেন্টের কাজ করি। এন্ডের যে মোমেন্ট গুলো আছে, মোমেন্ট গুলোকে ইন টার্মস অফ কি বলে স্লোপ বা ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্টে কনভার্ট করে দিব বা ইকুয়েশন ফর্ম করব। মোমেন্ট গুলোকে কিভাবে করব সেটা আমাদের ইকুয়েশন ডেরিভেশন একটু পরে আমি দেখাবো, ইকুয়েশন কিভাবে ডেরাইভ করব বা ইকুয়েশন কোনটা ব্যবহার করব। তো যাই হোক, আমরা যেটা করব যে মেম্বার এন্ড মোমেন্ট গুলোকে ওই মেম্বার এন্ডের বা ওই মেম্বারের যে ডিসপ্লেসমেন্ট গুলো আছে, ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে আমরা ইকুয়েশন আকারে এক্সপ্রেস করব। এখানে মেম্বার এন্ড মোমেন্টটা একটু কনফিউজ হতে পারে। মেম্বার এন্ড মোমেন্টটা আর কিছু না, আমরা যে ওই যে গত সেমিস্টারে পড়ছি কি বলে পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথড, ওইখানে আমরা কি করছিলাম, মেম্বারের মাথায় একটা করে মোমেন্ট বের করছিলাম। এসএফডি বিএমডি ড্র করার জন্য আমরা কিন্তু জয়েন্টের রিয়াকশন ক্যালকুলেট করিনি, আমরা করছিলাম কি মেম্বারের মাথায় মোমেন্ট ক্যালকুলেট করে সেই মোমেন্ট দিয়ে সরাসরি বেন্ডিং মোমেন্ট ড্র করছিলাম, ডায়াগ্রাম ড্র করছিলাম। তো ওই মোমেন্টটাকে বলা হচ্ছে মেম্বার এন্ড মোমেন্ট। ফোর্সের ইফেক্টের কারণে মেম্বারের এন্ডের যে মোমেন্ট, তো আমরা যেটা করছি এখানে ওই মোমেন্টটাকেই ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্টে এক্সপ্রেস করে দিচ্ছি। এরপরে যতগুলা আননোন ডিসপ্লেসমেন্ট হবে ততগুলাই আমাদের জয়েন্ট কন্ডিশন পাওয়া যাবে। কেমন জয়েন্ট কন্ডিশন পাওয়া যাবে? আমরা ধরো যে প্রত্যেকটা জয়েন্টেই হয়তো আমরা মোমেন্ট বের করছি এবং সেই মোমেন্ট গুলোকে আমরা ইন টার্মস অফ ডিফ্লেকশনে আমরা কনভার্ট করে দিছি। বাট আমরা এটা নিশ্চয়ই জানি, একটা স্ট্রাকচার যদি স্টেবল হতে চায় তাহলে প্রত্যেকটা জয়েন্টেই সামেশন অফ মোমেন্ট কাউন্টার ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ মোমেন্ট 0 হতে হবে, যেটা আমরা ওই যে ইয়ার সময়ও করছিলাম, কি বলে পোর্টাল ক্যান্টিলিভার মেথডেও করছিলাম। কি করছিলাম, এক পাশ থেকে মোমেন্ট বের করে দেন ব্যালেন্স করে 0 করছিলাম।
আমাদের স্ট্রাকচার টিকে থাকতে হলে স্ট্রাকচারের ইন্টারনাল যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলোতে কোনো রেজাল্টিং মোমেন্ট থাকতে পারবে না। রেজাল্টিং মোমেন্ট যদি থাকে তাহলে ওই জায়গাটা বেন্ড করবে, তো মানে রোটেট করবে। রেজাল্টিং মোমেন্ট থাকবে না, হয়তো কানেক্টিং মেম্বার গুলোর মোমেন্ট প্লাস মাইনাস হয়ে জিরো হয়ে যাবে। তো ওই কন্ডিশন গুলো আমরা যখন অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে যতগুলো আননোন আছে ঠিক ততগুলাই ইকুয়েশন পাওয়া যাবে, যতগুলো আননোন জয়েন্ট ডিসপ্লেসমেন্ট আছে ততগুলাই ইকুয়েশন পাওয়া যাবে। এই ইকুয়েশন গুলাকে সলভ করে আমরা প্রত্যেকটা আননোন ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব, অর্থাৎ প্রত্যেকটা নোডে যে আমাদের ডিসপ্লেসমেন্ট গুলো আছে সেগুলো আমরা বের করে ফেলতে পারবো। দেন এই ডিসপ্লেসমেন্ট থেকে আমরা ওই নোডের বা ওই মেম্বারের এন্ডের মোমেন্ট গুলো বের করতে পারবো ইউজিং স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনস। ইকুয়েশন গুলো আমি একটু পরে ডেরাইভ করা দেখাবো। অর্থাৎ আমি যদি ডিসপ্লেসমেন্ট পাই দেন আমি মোমেন্ট পাবো। ডিসপ্লেসমেন্ট এবং মোমেন্টের মধ্যে ইকুয়েশন আমাদের ডেরাইভ করা হবে, একটু পরে করা হবে। তো মোমেন্ট যখন পেয়ে যাব, যদি আমি মেম্বারের এন্ডের মোমেন্ট পাই, দুই এন্ডে যদি মোমেন্ট পেয়ে যাই, তাহলে অবশ্যই আমি মেম্বারের এন্ডের শেয়ার ফোর্সও ক্যালকুলেট করতে পারবো, জাস্ট লাইক পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথড, অর ইউজিং দ্য কনসেপ্ট অফ ভার্টিক্যাল লোড অ্যানালাইসিস, যেটা আমরা অ্যাপ্রক্সিমেট মেথডে করছিলাম, যে মোমেন্ট থেকে কিভাবে শেয়ারে যাইতে হয় ব্যাক ক্যালকুলেশন করে, সেটা আমরা করতে পারবো, এর আগেই শিখছি আমরা। তো যদি আমরা জাস্ট মেম্বারের এন্ডের মোমেন্ট পেয়ে যাই, তাহলে আমি ধরে নিতে পারি আমার স্ট্রাকচারটা সলভ হয়ে গেছে বা অ্যানালাইসিস হয়ে গেছে। এখন শুধু কিছু ব্যাক ক্যালকুলেশন করে আমাদের রিঅ্যাকশন শেয়ার ফোর্স ক্যালকুলেট করা বাকি আছে। তো ওইগুলো আমরা আসলে বের করবো। মূল প্রসিডিউরটা এরকম। তো এখানে আমাদের যে গিভেন ডাটাগুলো প্রয়োজন হয়, যেহেতু এটা আমাদের ইলাস্টিক অ্যানালাইসিস এর মধ্যে চলে আসছে, সুতরাং ইনডিটারমিনেট স্ট্রাকচার, সুতরাং শুধুমাত্র স্ট্যাটিক্স এর যে ইনফরমেশন, স্ট্রাকচারের ডাইমেনশন এবং লোডিং দিয়ে নিশ্চয়ই সলভ করা যাবে না। এলাস্টিক ইনফরমেশন অবশ্যই প্রয়োজন হবে। এলাস্টিক ইনফরমেশন প্রয়োজনীয়তার ক্ষেত্রে এখানে দেখো দুইটা কন্ডিশন আছে, যে রিলেটিভ ভ্যালু অফ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি মেম্বার আর রিকোয়ার্ড ইন কেস অফ নো ইল্ডিং অফ সাপোর্ট। ঘটনা দুই রকম হতে পারে। এক হচ্ছে সাপোর্ট গুলা তাদের জায়গাতে রিজিড থাকতে পারে এবং বিমের ডিফ্লেকশন হতে পারে, অর্থাৎ ইন্টারনাল মেম্বার গুলো ডিফ্লেক্ট করতেছে কিন্তু সাপোর্ট গুলো তাদের জায়গাতে রিজিড অবস্থায় আছে। এই কেস যদি হয়, তাহলে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার এক্সাক্ট ভ্যালু না হলেও চলবে, কম্পারেটিভ ভ্যালু হলেই চলবে। অর্থাৎ এক মেম্বার হচ্ছে আরেক মেম্বারের মোমেন্ট অফ ইনার্শিয়া কত গুণ বেশি এইটুকু জানলেই চলবে। বাট যদি আমাদের সাপোর্টও ইল্ড করে, অর্থাৎ একটা সাপোর্ট যদি সার্টেন পরিমাণ ইল্ড করে, তার মানে সাপোর্ট যদি একটু সেটেল করে যায়, লোড দেওয়া হয়েছে চারটা সাপোর্টের মধ্যে একটা সাপোর্ট একটু নিচে নেমে গেছে লোডের কারণে, এরকম কেস যদি হয়, সেক্ষেত্রে আমাদের রিলেটিভ ভ্যালু দিয়ে চলবে না, এক্সাক্ট ভ্যালু অফ মোমেন্ট অফ ইনার্শিয়া প্রয়োজন হবে। আমরা অঙ্ক করতে গেলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তখন হয়তো এখন হয়তো একটু কঠিন মনে হচ্ছে যে কেন এটা লাগবে কেন লাগবে না। অঙ্ক করতে গেলে দেখবা যে কখনো এক্সাক্ট ভ্যালু প্রয়োজন, কখনো শুধুমাত্র রিলেটিভ ভ্যালু হলেই চলে, যে একটা আই, একটা 2i, একটা 3i এরকম হলেই চলবে মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু। বাট যদি আমাদের সাপোর্ট ইল্ড করে, তখন i, 2i, 3i দিয়ে চলবে না, আমাদেরকে ডিরেক্ট ভ্যালু বলতে হবে। হয়তো 500 ইঞ্চ টু দি পাওয়ার 4 বা 700 ইঞ্চ টু দি পাওয়ার 4 এরকম ডিরেক্ট ভ্যালু বলতে হবে যদি আমাদের সাপোর্ট ইল্ডিং হয়। আমরা 2 কেজি দেখবো। তার আগে আমাদের যেটা বললাম, যে আমরা যখন ডিফ্লেকশন পাবো, ডিফ্লেকশনের সাথে মোমেন্টের আমাদের রিলেশন প্রয়োজন, অর্থাৎ আমাদের হচ্ছে মেম্বার এন্ড মোমেন্টের সাথে স্লোপের রিলেশন প্রয়োজন। মেম্বার এন্ড মোমেন্টের সাথে স্লোপের যে রিলেশন, সেই রিলেশনের ডেরিভেশনটা আমরা এখন দেখবো। ডেরিভেশন পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা। এই ইকুয়েশন গুলোকে বলা হয় স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনস। দুইটা করে ইকুয়েশন থাকে একটা মেম্বারের জন্য, অর্থাৎ মেম্বার এন্ড মোমেন্ট তো দুইটা, দুই মেম্বার এন্ড মোমেন্টের জন্য দুইটা ইকুয়েশন থাকবে ইন টার্মস অফ কি বলে স্লোপ অফ ইলাস্টিক কার্ভ ফর দ্যাট মেম্বার। এখানে দুইটা কেস আছে, আগেই বলছি। একটা কেস হচ্ছে সাপোর্ট যদি ইল্ড না করে, অর্থাৎ সাপোর্ট যদি রিজিড পজিশনে থাকে তাহলে একরকম ঘটনা ঘটবে, আর সাপোর্ট যদি একটু সেটেল করে যায় তাহলে আর এক রকমের ঘটনা ঘটবে। প্রথমে আমরা সহজ কেসটা দেখি। সাপোর্ট যদি ইল্ড না করে, সাপোর্ট যদি সেটেল না করে, তাহলে কি হবে। আমি এখানে ডেরিভেশনটা খুবই এলাবোরেটিভ দিচ্ছি, খুবই এলাবোরেটিভ, 3-4 পেজ হয়ে গেছে আমার এই ডেরিভেশনটা। জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমরা বইয়ে দেখবা যে 1 পেজেই শেষ। যে যতখানি শর্টকাট করতে পারো শর্টকাটেই লিখতে হবে, কারণ ডেরিভেশনে 5-6 মার্কের বেশি থাকবে না। তো যদি দেখি আমরা, যদি সাপোর্ট ইল্ডিং না হয় তাহলে কি ঘটনা ঘটবে। তো আমরা প্রথমে এখানে দেখো, এইটা একটা আমাদের কন্টিনিউয়াস বিম, লোডিং বিভিন্ন ভাবে দেওয়া আছে। এখানে একটু লোড, এখানে একটু লোড, এখানে একটু লোড, এখানে একটা কনসেন্ট্রেটেড, আবার এখানে ট্রায়াঙ্গুলার লোড, আরবিট্রারিলি লোডেড। এই স্ট্রাকচারটা আরবিট্রারিলি লোডেড একটা কন্টিনিউয়াস বিম। 1, 2, 3, 4, 5, 6টা স্প্যান আছে। এটার জন্য আমরা চাচ্ছি এই প্রত্যেকটা মেম্বারের এই যে এন্ডে, এই যে তোমার হচ্ছে একটু অ্যানোটেশন নেই, মনে করে যে এই মেম্বারে একটা, এই কর্নারে এখানে একটা মোমেন্ট আছে, এই এন্ডে একটা মোমেন্ট আছে,
এই মোমেন্ট গুলাকে আমরা ইন টার্মস অফ ডিফ্লেকশনে এক্সপ্রেস করতে চাই, তার জন্য ইকুয়েশন গুলাই হচ্ছে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। তো এর জন্য আমরা এবি একটা ইন্টারনাল একটা স্প্যান কে আমরা কনসিডার করতেছি, একটা কন্টিনিউয়াস বিমের মাঝখানের যে কোনো একটা স্প্যান আমরা এবি কনসিডার করছি। এই এবি এর জন্য যদি ডেরিভেশন করি তাহলে সবগুলোর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা এবি একটা স্প্যান আমরা আলাদা করে নিলাম, ওটা এখানে আহ, এখানে বলা হচ্ছে যে লেট আস কনসিডার অ্যান এলিমেন্টারি মেম্বার এবি ফ্রম এ কন্টিনিউয়াস বিম সিস্টেম হুইচ ইজ আরবিট্রারিলি লোডেড অ্যাজ শোন ইন ফিগার। লোডিং যাই হোক না কেন, লোড আমাদের কোনো ধর্তব্যের বিষয় না, লোডের কথা আমরা পরে আসবো কোন লোড হলে কি হবে। এখানে আমরা দেখি যে এবি তে আমাদের দেখা যাচ্ছে যেহেতু এটা ইন্টারনাল সাপোর্ট, দুইটাই ইন্টারনাল হিঞ্জ বা কি বলে কন্টিনিউয়াস সাপোর্টের মাঝখানে দুইটা হিঞ্জ আছে, নিশ্চয়ই এ এবং বি পয়েন্টে রোটেশন হইতে পারবে, এতেও রোটেশন হতে পারবে, বিতেও রোটেশন হতে পারবে। এটা তো আর ফিক্স না। ফিক্স যদি হতো একবারে, যদি এখানে এই মাথায় যদি হতো এখানে ফিক্স করা থাকতো তাহলে আমাদের এখানে কোনো রোটেশন হতো না। ইন্টারনাল পয়েন্ট যেহেতু আমরা জানি ইন্টারনাল পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আসে, সুতরাং আমাদের এ এবং বি দুইটা পয়েন্টেই রোটেশন হওয়ার পসিবিলিটি আছে। তো এখানে আমাদের এইখানে দেখো ওই এ বি অংশটাকে একটু বড় করে দেখানো হয়েছে, রোটেশনটা এলাস্টিক কার্ভ একটা আমি আরবিট্রারিলি দেখাইছি, এরকমই হবে তার কোনো গ্যারান্টি নাই। লোড যেহেতু আরবিটারি, এলাস্টিক কার্ভ যে কোনো রকমই হতে পারে, বাট লোডিং যেহেতু আছে ডাউনওয়ার্ড, সুতরাং এলাস্টিক কার্ভ এরকম একটা শেপ হওয়ার সম্ভাবনা বেশি। এইদিকে লোড বেশি, এদিকে একটা হতে পারে, বা এর উল্টাও হতে পারে। এলাস্টিক কার্ভ আমরা একটা আরবিট্রারিলি আঁকছি আমি এখানে, লোডিং এর উপর ডিপেন্ড করে এলাস্টিক কার্ভের শেপটাও আলাদা হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এলাস্টিক কার্ভ আমাদের এই পাশে একরকম, অর্থাৎ মেম্বারটা আমাদের কি বলে এই পাশটাতে আমাদের দেখা যাচ্ছে ক্লকওয়াইজ একটু ইয়া হয়ে গেছে, এলাস্টিক কার্ভটা ক্লকওয়াইজ স্লোপ তৈরি করতেছে, আর এই পাশে অ্যান্টি সরি এই পাশে ক্লকওয়াইজ স্লোপ তৈরি করতেছে, এই পাশেও ক্লকওয়াইজ স্লোপ তৈরি ধরে নিচ্ছি মেম্বারটা ক্লকওয়াইজ বেন্ডিং হয়েছে একটু। মেম্বারটাতে ক্লকওয়াইজ বেন্ডিং হওয়ার কারণে এরকম একটা এলাস্টিক কার্ভ তৈরি হয়েছে, এবং এখানে এলাস্টিক কার্ভের দুইটা আমরা ট্যানজেন্ট ড্র করে ফেলছি। থিটা এটা হচ্ছে এ পয়েন্টে এলাস্টিক কার্ভের ট্যানজেন্ট, যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটা, আর থিটা বি হলো বি পয়েন্টে এলাস্টিক কার্ভের ট্যানজেন্ট আমাদের বিমের অরিজিনাল এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা। তাহলে থিটা এ এবং থিটা বি আসলে এ এবং বি পয়েন্টে এলাস্টিক কার্ভের স্লোপ। তো আমাদের যেটা উদ্দেশ্য, এ এবং বি পয়েন্টের যে মোমেন্ট আছে, মেম্বার এন্ড মোমেন্ট এম এ বি বা এবং এম বি এ, এই দুইজনকে ইন টার্মস অফ থিটা এ এবং থিটা বি তে এক্সপ্রেস করা, থিটা এবং থিটা বি তে এক্সপ্রেস করা, এটা আমাদের উদ্দেশ্য। এটা করতে পারলে আমরা মোমেন্টের সাথে স্লোপের রিলেশনটা পেয়ে যাব। তো এর জন্য আবার আমি বলছি যে এলাস্টিক কার্ভ এরকমই হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এলাস্টিক কার্ভ বিভিন্ন রকম হতে পারে, কিন্তু দুই পাশে স্লোপ থাকবে, যেহেতু এরা ফিক্স সাপোর্ট নাই কোনো মাথাতেই, সুতরাং জিরো স্লোপ কোথাও হবে না, দুই পাশে কিছু না কিছু স্লোপ থাকবে, আমরা ড্র করলে এরকম কার্ভ পাবো। বাট আমরা ডেরিভেশনের সুবিধার্থে ধরে নিচ্ছি ক্লকওয়াইজ বেন্ডিং হয়েছে। আমরা এই ডেরিভেশনে এবং আমাদের সব প্রবলেমে ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরে কাজ করব, ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরে কাজ করব। কারণ হচ্ছে আমাদের যে টেক্সট বুকটা দেওয়া হয়েছে সেই টেক্সট সিকে ওয়াং ওয়াং এর বইটাতে ক্লকওয়াইজ রোটেশনকে পজিটিভ ধরে কাজ করা হয়েছে। আবার জে এস কিনির বইতে কিন্তু এন্টি ক্লকওয়াইজ রোটেশনকে আবার পজিটিভ ধরে কাজ করা হয়েছে। যেভাবেই ধরো, এন্টি ক্লকওয়াইজ ধরলে পুরো এক্সপ্রেশন আবার চেঞ্জ হয়ে যাবে, আমরা বরং ক্লকওয়াইজ পজিটিভ ধরেই ফুল কোর্স ইয়ার চ্যাপ্টারটা শেষ করি। আমরা ক্লকওয়াইজ এই পজিটিভ ধরার জন্য আমরা ক্লকওয়াইজ একটা বেন্ডিং ধরছি এখানে। ক্লকওয়াইজ যদি বেন্ডিং হয় তাহলে দেখা যাচ্ছে এখানেও দেখো ট্যানজেন্টটা আমাদের অরিজিনাল পজিশন থেকে ক্লকওয়াইজ নিচের দিকে চলে আসছে। আবার আমাদের এখানে এই বি পয়েন্টকে যদি তুমি অরিজিন ধরো তাহলে ট্যানজেন্টটা অরিজিনাল পজিশন থেকে ক্লকওয়াইজ উপরের দিকে উঠে গেছে। তো এই হচ্ছে আমাদের বেন্ডিং এর কন্ডিশন। এখন আমরা যেটা এখানে দেখো যে আমাদের দুই মাথায় কি কি আছে, এই মাথায় এ পয়েন্টে আছে মেম্বার এন্ড মোমেন্ট এ বি, বি পয়েন্টে আছে মেম্বার এন্ড মোমেন্ট বি এ, নামগুলো আমি এভাবে দিয়েছি এম এ বি এম বি এ, এই দুইটা হচ্ছে এ এবং বি পয়েন্টের মেম্বার এন্ড মোমেন্ট। থিটা এ এবং থিটা বি কি জিনিস সেটা তো বললামই, এ এবং বি পয়েন্টে এলাস্টিক কার্ভের স্লোপ। এখন আমি আর এখানে নতুন করে ব্যাখ্যা করতেছি না। এখন আমাদের দেখো এই যে এখানে যে মেম্বার এন্ড মোমেন্টটা আছে, এই মোমেন্টটা কার কার ইফেক্টে এই মোমেন্টটা হবে। প্রথমত এই মোমেন্টটা হবে, দেখো এটা যে ইন্টারনাল পয়েন্ট, যেহেতু এগুলো তো ফিক্স আমাদের কনসিডার করতে হবে, যেহেতু এখানে জয়েন্ট আছে, এখানে মেম্বার তো ইন্টিগ্রাল একটা মেম্বার, মেম্বারের এখানে কিন্তু সাপোর্টের এখানে নিশ্চয়ই মেম্বারটা জয়েন্ট অবস্থাতেই আছে, সুতরাং এখানে একটা ফিক্স পয়েন্ট কিন্তু আছে। তাহলে আমাদের সেই ফিক্স পয়েন্ট এবং এই লোডিং এর কারণে মেম্বার এন্ডে একটা মোমেন্ট হবে, সে একটা মোমেন্ট।
আর একটা মোমেন্ট কি হবে, এই যে স্লোপ আছে দুই মাথায়, এই স্লোপের কারণে বা ডিফ্লেকশনের কারণেও একটা মোমেন্ট হবে। ডিফ্লেকশনের কারণে মোমেন্ট কত হয় বা কি হয় সেটা আমরা অলরেডি সিআই 213 কোর্সে পড়ে আসছি। কনজুগেট বিম বা হচ্ছে বিম ডিফ্লেকশন যখন আমরা পড়ছিলাম তখন আমরা জানছি ডিফ্লেকশনের কারণে মোমেন্ট হয়। সেটা যদি আমাদের ডিফ্লেকশন হয় তাহলে আমাদের কি বলে 4ai থেটা বাই এল, এই ফর্মুলা তোমাদের মনে আছে কিনা আমি জানি না। 4ei থেটা বাই এল একটা ফর্মুলা ছিল, যেটা হচ্ছে ডিফ্লেকশনের কারেসপন্ডিং টু মোমেন্ট এট রেয়ার এন্ড, এবং হচ্ছে আমাদের 2 থেটা ei বাই এল এরকম দুইটা ফর্মুলা ছিল। তো ওই অর্থাৎ ডিফ্লেকশনের কারণে মোমেন্ট হবে। তাহলে আমরা এইখানে যে এম এ বিটা আছে, এটা তাহলে দুইটা মোমেন্টের কম্বিনেশনে এই মোমেন্টটা আসবে। একটা হচ্ছে আমাদের ফর দি ইফেক্ট অফ ফিক্সড কন্ডিশন, দুই মাথা যেহেতু জয়েন্ট আকারে আছে পরের অংশের সাথে, সুতরাং এখানে দুইটা ফিক্সড কন্ডিশনের জন্য একটা মোমেন্ট পাওয়া যাবে, আর একটা মোমেন্ট পাওয়া যাবে ডিউ টু দিস ডিফ্লেকশনস। এই দুইটা মোমেন্টকে আমরা এখন কম্বাইন করব। এটা লেখা আছে মেম্বার এন্ড মোমেন্টস কম্বাইন্স ফিক্সড এন্ড মোমেন্ট এট দ্যাট এন্ড এন্ড মোমেন্ট ডিউ টু রোটেশন এট দ্যাট এন্ড। তো এখানে আমাদের যদি আমরা ফিক্সড এন্ড মোমেন্টটাকে এমএফ এবি বলবো, আর মেম্বার এই যে রোটেশনের জন্য মোমেন্ট সেটাকে আমরা এম ড্যাশ এবি বলবো। তাহলে আমরা এই ফিগারটাকেও দুই ভাগে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে ফিক্স করে লোডিং সহ, আর একটা হচ্ছে লোড টোড কিছু নাই, শুধুমাত্র ডিফ্লেকশন আছে, ডিফ্লেকশনের কারণে যে মোমেন্টটা। দেখো এখানে এখানে দেখলে এটা বুঝতে পারবা। আউট করে দিই। এখানে দেখো এটা ছিল আমাদের অরিজিনাল ফিগার, যেটা আমাদের এবি মেম্বার এখানে এরকম ইলাস্টিক কার্ভ সহ ছিল। এখানে আমাদের প্রথমে আমরা শুধু লোডিং এর জন্য দুই পাতা যদি ফিক্স হয় তাহলে কত মোমেন্ট আছে সেটা বের করতে চাই। তাহলে শুধু লোডিংটাকে এখানে দিয়ে দিলাম, আমি শুধু লোডিংটাকে দেখাই দিছি, এলাস্টিক কার্ভ কিন্তু দেখাইনি, এই এলাস্টিক কার্ভ যেটা, অর্থাৎ এই রেজাল্টিং যে আমাদের ডিফ্লেকশন আছে দুই মাথায় সেটা কিন্তু দেখাইনি। এই লোডিং এর জন্য এরকম একটা এলাস্টিক কার্ভ হতে পারে, সেটা শুধু এখানে দেখানো হয়েছে। তো লোডিং এর জন্য আমাদের দুই মাথায় দুইটা মোমেন্ট পাবো, সেই মোমেন্ট গুলোকে আমরা বলছি এমএফ এবি এবং এমএফ বিএ। এফ এখানে বোঝানো হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট। ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে না হবে এটা কিন্তু সিঙ্গারের বইয়ে টেবিল আকারে দিয়ে দেওয়া আছে, এবং এটাই আমি অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম, এখন অবশ্যই আমি দিতে পারিনি, আজকে দিয়ে দিব। কোন ধরনের লোডিং হলে ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে সেটা আমাদেরকে জানতে হবে। যাই হোক, আমরা এটা একটা কন্ডিশন। দেন আর একটা কন্ডিশন কি, লোড টোড কিছু নাই, শুধুমাত্র এই এলাস্টিক কার্ভের জন্য যে কন্ডিশনটা, অর্থাৎ এবার দেখো লোড উঠাই দিছি, এখানে শুধুমাত্র এলাস্টিক কার্ভ আমরা ড্র করেছি থেটা এ এবং থেটা বি। এর জন্য এখানে এম ড্যাশ এ বি এবং এম ড্যাশ বি এ, এই দুইটা হচ্ছে ডিউ টু স্লোপ, মোমেন্ট ডিউ টু দিস স্লোপ এট দি এন্ডস। তাহলে আমরা বলতে পারি এম এ বি ইকুয়াল টু এম এফ এ বি প্লাস এম ড্যাশ এ বি, আর এম বি এ ইকুয়াল টু আমরা বলতে পারি এম এফ বি এ প্লাস এম ড্যাশ বি এ। দেখো আমি সবগুলা মোমেন্ট ক্লকওয়াইজ দেখাইছি, আমি কিন্তু সাইন টাইন জানি না, এটা দেখে সাইন দেখে আবার কনফিউজ হয় না। এম এ বি এম বি এদের সাইন কোন দিকে হবে না হবে এটা আমি জানি না, কিন্তু আমি ক্লকওয়াইজ সব পজিটিভ ধরে নিছি। যদি আমার কাজের ক্ষেত্রে কখনো নেগেটিভ আসে বলবো দিস ইজ এন্টি ক্লকওয়াইজ, সিম্পল। তো আমরা এখানে সবগুলা মোমেন্টকে এই জন্য দেখো ক্লকওয়াইজ ধরছি, ফিক্সড এন্ড মোমেন্ট হোক বা রোটেশনের জন্য মোমেন্ট হোক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এম এ বি ইকুয়াল টু এম এফ এ বি প্লাস এম ড্যাশ এ বি, আর এম বি এ হচ্ছে এম এফ বি এ প্লাস এম ড্যাশ বি এ। এখন ফিক্সড এন্ড মোমেন্টের যে এম এফ এ বি এবং এই এটা এটা কিন্তু লোডিং এর উপর ডিপেন্ড করে কত হবে সেটা আমরা জানি। যেমন যদি গোটাটার উপরে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড থাকতো তাহলে এম এফ এ বি এর ভ্যালু হয়তো ডাব্লিউ এল স্কয়ার বাই 12, এম এফ বি এর ভ্যালুটাও হয়তো ডাব্লিউ এল স্কয়ার বাই 12। যদি এখানে এই লোডটা না থাকতো, শুধুমাত্র কনসেন্ট্রেটেড লোড থাকতো, তাহলে এম এফ এ বি এর ভ্যালু হতো পি এ স্কোয়ার বি বাই পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, আর এখানে ভ্যালু হতো পি বি এ স্কোয়ার বাই এল স্কোয়ার। এগুলো আমরা নির্দিষ্ট ফর্মুলা থেকে বের করে ফেলতে পারবো ফিক্সড এন্ড মোমেন্ট গুলো, এটা আমাদের কোনো প্রবলেমের বিষয় নয়। প্রবলেম হচ্ছে এম ড্যাশ এ বি কিভাবে বের করব, অর্থাৎ রোটেশনের কারণে। হ্যাঁ স্যার, দুই দিকের মানে সাপোর্টে দুটা ক্লকওয়াইজ মুভমেন্ট, এটা কি আসলে কি মানে দিকটা কি দুই একই দিকে হবে? যখন হবে না তখন আমরা নেগেটিভ নিব, অঙ্ক করতে গিয়ে তো হবে না, অবশ্যই হবে না। এই মাথায় দুই মাথায় এই যদি যদি এরকম লোডিং হয়, এখানেও হবে আমাদের এন্টি ক্লকওয়াইজ, এখানে হবে আমাদের ক্লকওয়াইজ, তখন এই ভ্যালুটা নেগেটিভ আসবে। আমরা কাজ করার সময় এই ভ্যালুটা নেগেটিভ নিব, কিন্তু ডেরিভেশনের জন্য আমরা সবগুলাকেই পজিটিভ নিয়েছি, সব মোমেন্টের ডিরেকশন ডেরিভেশনের জন্য আমরা পজিটিভ নিছি। অঙ্ক করার সময় নেগেটিভ আসলে নেগেটিভ ভ্যালু বসাই দিব। এখানে আমাদের এখন স্লোপের জন্য মোমেন্ট বের করার বিষয়, যে থেটা এ এর জন্য এম ড্যাশ এ বি, থেটা বি এর জন্য এম ড্যাশ বি এ, এই ভ্যালুগুলা কিভাবে বের করব। আমরা যে ফর্মুলাগুলো জানি, যে মোমেন্টের সাথে আমাদের ওই যে
কি বলে ইলাস্টিক কার্ভের স্লোপের যে রিলেশন যে 4ei থিটা বাই এল, সেটা কিন্তু এই দুই দিকে দুই রকম রোটেশনের জন্য নয়, একটা সিঙ্গেল রোটেশনের জন্য রেয়ার এন্ড মোমেন্ট এবং ফার এন্ড মোমেন্ট আমরা বের করার ফর্মুলাটা কনজুগেট বিম থেকে আমরা জানি। তো তাহলে আমাদেরকে যেটা করতে হবে, থেটা এ এবং থেটা বি এর ইফেক্ট আমাদেরকে আলাদা আলাদা ভাবে বের করে নিতে হবে, বা এম ড্যাশ এ বি এবং এম ড্যাশ বি এ এই দুইজনের ইফেক্ট আমাদেরকে সেপারেটলি বের করতে হবে। তাহলে আমাদের একটু ব্যাক ক্যালকুলেশনে যাব। আমরা থেটার জন্য এম ড্যাশ না বের করে এম এর জন্য থেটা কত হয় সেটা বের করতে চাই। দেখো এখানে এই ছবিটা দেখো, এটা আমাদের অরিজিনাল ফিগার ছিল, এম ড্যাশ এবি, এটা ছিল অরিজিনাল ফিগার। আমি এখানে শুধুমাত্র এম ড্যাশ এবি এর জন্য থেটা কত হয় সেটা বের করতে চাচ্ছি। এম ড্যাশ এবি এই পাশে মোমেন্ট আছে, এই মোমেন্টটা নাই মনে করো, শুধুমাত্র এই মোমেন্টটা আছে। তাহলে তার জন্য এখানে একটা থেটা হবে, এখানে একটা থেটা হবে, এগুলোকে আমরা থেটা এ ওয়ান, এটাকে বললাম থেটা বি ওয়ান। আর এই মোমেন্টটার জন্য, অর্থাৎ এটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট এই এন্ডে, অর্থাৎ আমাদের এ এন্ডে ক্লকওয়াইজ মোমেন্ট, এর জন্য আমাদের ইলাস্টিক কার্ভ যদি নিচে হয়, তাহলে বি এন্ডেও যদি ক্লকওয়াইজ মোমেন্টে ইলাস্টিক কার্ভ ডেফিনেটলি উপরে হবে। দুইটা কম্বাইন করলে আমাদের এরকম একটা কার্ভ হবে। তো তাহলে আমাদের এখানে বি এন্ডে যেটা আছে সেটার জন্য উপরের দিকে দেখালাম, এটার জন্য নিচের দিকে দেখালাম, এর অপোজিট সাইনেও দেখানো যাবে, ঘটনা একই দাঁড়াবে। তো আমাদের এখানে দেখো এম ড্যাশ এ বির জন্য এখানে থেটা এ ওয়ান হলো, এখানে থেটা বি ওয়ান হলো, আর এম ড্যাশ বি এর জন্য এখানে থেটা এ টু, এখানে থেটা বি টু হলো। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি থেটা এ ইকুয়াল টু থেটা এ ওয়ান মাইনাস থেটা এ টু। খেয়াল করো থেটা এ ইকুয়াল টু কি হবে, দুইটার কি যোগফল হবে? যোগফল কিন্তু হবে না, থেটা এ ডাউনওয়ার্ড দেখানো হয়েছে, সুতরাং ডাউনওয়ার্ডটা প্লাস, মাইনাস আপওয়ার্ডটাকে দিতে হবে, মাইনাস করে দিতে হবে আর কি, অর্থাৎ থেটা এ ওয়ান মাইনাস থেটা এ টু। একইভাবে থেটা বি কি হবে, থেটা বি হবে মাইনাস থেটা বি ওয়ান প্লাস থেটা বি টু। খেয়াল করে এই ফিগার থেকে, নাহলে কিন্তু এটা কনফিউশন হয়ে গেলে বুঝতে সমস্যা হবে। আমাদের এই দুইটা ফিগার থেকে আমি আমি জাস্ট যেটা করছি, দুইটা মোমেন্ট আছে দুই এন্ডে, আমরা জানি দুইটা মোমেন্ট একই সাথে থাকলে আমাদের ইকুয়েশন গুলো আমরা পাবো না, একটা সিঙ্গেল মোমেন্টের জন্য ইকুয়েশন পাবো আমরা। তো এখানে এম এ বি এর জন্য ইফেক্টটা আমরা এখানে আলাদা করছি, এবং এম বি এর জন্য ইফেক্টটা এটাও আলাদা করছি। এম এ বি যেহেতু ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছিল, এটা যদি এই মেম্বারটা যদি এখানে ক্লকওয়াইজ ঘোরে, ডেফিনেটলি নিচের দিকে এলাস্টিক কার্ভ তৈরি হবে। আর বি এন্ড থেকে যদি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে উপরের দিকে এলাস্টিক কার্ভ তৈরি হবে। এই জন্য আমাদের এলাস্টিক কার্ভ বি, যখন আমরা এম বি এর জন্য করছি তখন আমরা এলাস্টিক কার্ভ দিছি উপরে, আর এম এ বি এর জন্য এলাস্টিক কার্ভ দিছি নিচে। আর এই স্লোপ গুলোকে আমরা যেহেতু ফুল স্লোপ পাবে না দুই জায়গায় কোনো জায়গাতেই, থেটা এ ওয়ান থেটা বি ওয়ান থেটা এ টু থেটা বি টু লিখেছি আমরা। তাহলে থেটা এ ওয়ান মাইনাস থেটা এ টু, এটা নিঃসন্দেহে হবে থেটা এ এর সমান, আর থেটা বি তো উপরেরটাই পজিটিভ নিতে হবে, তাহলে থেটা বি টু মাইনাস থেটা বি ওয়ান, এটা হবে আমাদের থেটা বি এর ভ্যালু। ওইটা এখানে আমাদের লেখা হচ্ছে, এটা কোনটা কি জিনিস বলা হচ্ছে এখানে। এখন দেখো এইগুলার ভ্যালু এখন আমরা জানি। থেটার সাথে মোমেন্টের ইকুয়েশন রিলেশনটা আমি একটু দেখাই তাও তোমাদেরকে, যদিও এখানে রেফারেন্স আমি বলে দিছি, বই এটা আছে। দেখা যাচ্ছে ইয়েটা, দেখা যাচ্ছে কি এটা? না স্যার এখন না দেখা স্যার, যাচ্ছে দেখা না। যাচ্ছে না, দেখা যায় না এখনো। শুধু ফাইলগুলো দেখা যাচ্ছে স্যার। এটা এবার দেখা যাচ্ছে। জি স্যার, এবার দেখা দেখা যাচ্ছে। 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 এখানে দেখো থেটার সাথে আমাদের মোমেন্টের ইকুয়েশন, লোডের ইকুয়েশন সবকিছু দেওয়া আছে, অর্থাৎ থেটার সাথে ফোর্সের রিলেশনটা একেবারে নিচেরটাতে দেখি আমরা, এই স্যার পেজে নাই। আরেকটু জুম করলে দেখতে সুবিধা হতো স্যার। আচ্ছা দেখাচ্ছি আমি, এটা সিঙ্গারের বই 234 নম্বর পেজে আছে, আমাদের কনজুগেট বিম চ্যাপ্টারে। এখানে দেখানো যাবে না অতটা, মোবাইল দিয়ে ছবি তোলা এটা। এই যে এটাতে দেখো, এখানে দেখো 11 নম্বরে, 12 নম্বর আগে দেখো, লেফট এন্ডে একটা মোমেন্ট দেওয়া আছে, সেই মোমেন্টের কারণে এখানে থেটা এল এখানে থেটা আর তৈরি হয়েছে। থেটা এল এবং থেটা আর এর সাথে মোমেন্টের রিলেশনটা দেখো এখানে দেওয়া আছে, থেটা এল ইকুয়াল টু এম এল বাই 3 EI, আর থেটা আর ইকুয়াল টু এম এল বাই 6 EI। অর্থাৎ যদি লেফট এন্ডে মোমেন্ট থাকে, তাহলে লেফট এন্ডের অ্যাঙ্গেলটা হবে এম এল ডিভাইডেড বাই 3 EI। ই তো মডুলাস অফ ইলাস্টিসিটি, আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এলটা হচ্ছে মেম্বারের লেন্থ, আর মোমেন্টটা এমটা হচ্ছে অ্যাপ্লাইড মোমেন্ট। আর যদি রাইট হ্যান্ডে মোমেন্টটা থাকে,
11 নম্বর কেসে রাইট এন্ডে যদি মোমেন্ট থাকে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ডেরটাই হবে ডিভাইড বাই 6 EI আর রাইট হ্যান্ডেরটা হবে ডিভাইড বাই 3 EI। তার মানে যেই এন্ডে মোমেন্ট থাকবে সেই এন্ডের জন্য থিটার ভ্যালুটা হবে ml বাই 3 EI, আর বাকি এন্ডে তার অর্ধেক 6 EI। এগুলো আমি জানি না তোমরা পড়ছো কিনা, পড়া উচিত ছিল। যদি না পড়ে থাকো এখান থেকে দেখে নিবা যে এটা কিভাবে হয়। মোমেন্টের সাথে আমাদের হচ্ছে এই স্লোপের রিলেশন কনজুগেট বিম টেকনিকে এটা আসে আর কি, কনজুগেট বিম সুপারপজিশন থিওরেম এগুলা থেকে এটা পাওয়া যায়। তো এই রিলেশনটা আমরা ওখানে ব্যবহার করব। আমাদের কেসটা হচ্ছে কি, প্রথম কেসটা এরকম হয়েছে না, এই এম এ বি এর কেসটা হয়েছে 12 নম্বর কেসের মতো, আর এম বি এর কেসটা হয়েছে 11 নম্বর কেসের মতো। তাহলে আমাদের 12 নম্বর কেসে কি হবে, এম এ বিটা এটা হচ্ছে এম এ বি, আর এখানকার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা A1, এটা থেটা B1। তাহলে থেটা A1টা নিশ্চয়ই হবে এম এ বি ইন্টু এল বাই 3 EI, আর থেটা B1টা হবে এম এ বি ইন্টু এল ডিভাইডেড বাই 6 EI। এই রিলেশন অনুযায়ী এটাই আমরা আমাদের এই ডেরিভেশনে ব্যবহার করব এখন। দেখো আমাদের এই কেসে তাহলে থেটা A1টা হবে এম ড্যাশ এ বি ইন্টু এল স্প্যান লেন্থ এল ডিভাইডেড বাই 3 EI। যে এন্ডে আছে সেই এন্ডে মোমেন্ট বেশি হবে স্বাভাবিক, এখানে 3 EI হবে, এখানে হবে 6 EI। তো ওইগুলো এখানে লেখা হচ্ছে থেটা A1 এম ড্যাশ এ বি ইন্টু এল বাই 3 EI, থেটা B1 হবে এম ড্যাশ এ বি ইন্টু এল বাই 6 EI। এম ড্যাশ এ বি এর ইফেক্ট শেষ, এবার এম ড্যাশ বি এর ইফেক্ট। এম ড্যাশ বি এর ইফেক্ট এইখানে কি হবে তাহলে, থেটা A2 এটা কিন্তু 6 EI দিয়ে ভাগ যাবে, আর এটাই এবার 3 EI দিয়ে ভাগ যাবে যেহেতু মোমেন্ট আছে এখানে। তাহলে আমরা বলতে পারি থেটা B2 ইকুয়াল টু এম ড্যাশ বি এ ইন্টু এল বাই 6 EI। থেটা B2 হচ্ছে এম ড্যাশ 3 EI, এম ড্যাশ বি এ ইন্টু এল বাই 3 EI, আর এই পাশে থেটা A2 ছিল সেটা এটার অর্ধেক এম ড্যাশ বি এ ইন্টু এল বাই 6 EI। জাস্ট আমাদের যে এন্ডে মোমেন্ট সেই এন্ডে হবে 3 EI, বাকি এন্ডে তার ডাবল অর্ধেক। এই হচ্ছে আমাদের এই চারটা ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা জানি থেটা A ইকুয়াল টু থেটা A1 মাইনাস থেটা A2 বসিয়ে দিব। থেটা A ইকুয়াল টু থেটা A1 মাইনাস থেটা A2 দুইটা ভ্যালু এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা পাবো EI TI এগুলো সব কমন চলে যাবে, মাইনাস 2 এম ড্যাশ এ বি মাইনাস এম ড্যাশ বি এ ইকুয়াল টু 6 EI থেটা A বাই L। এই রিলেশনটা পাওয়া যাবে। এটাকে সিম্পলিফাই করে এখানে জাস্ট সরল করা হয়েছে আর কি, পক্ষান্তর করে, এখানে নতুন কিছু করা হয়নি, এটাকেই সিম্পল করে নেওয়া হয়েছে। অর্থাৎ দুইটা মোমেন্টকে একটা এই কি বলে থেটার রেসপেক্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। একইভাবে থেটা বি ইকুয়াল টু আমরা কি জানি, থেটা B2 মাইনাস থেটা B1। থেটা B2 ইকুয়াল টু থেটা B2 মাইনাস থেটা B1 বা মাইনাস থেটা B1 প্লাস থেটা B2, একই কথাই। এই ভ্যালুগুলো এখান থেকে বসিয়ে দিব, দিয়ে এইখানে রিলেশনটা পাওয়া যাবে এরকম, মাইনাস এম ড্যাশ এ বি প্লাস 2 এম ড্যাশ বি এ ইকুয়াল টু 6 EI থেটা বি বাই এল। 3 এবং 4 নাম্বার ইকুয়েশন সলভ করলেই আমরা এম ড্যাশ এ বি এবং এম ড্যাশ বি এ পেয়ে যাব ইন টার্মস অফ থেটা এ এন্ড থেটা বি। এটা এই এত ডিটেলস সলিউশন তোমাদের না লিখলেও চলবে, সরাসরি মুখে মুখেই বোঝা যাচ্ছে এখানে যে এই ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করলেই একটা ভ্যালু পাওয়া যাবে, আবার এটাকে 2 দিয়ে গুণ করে এর সাথে যোগ করলে আরেকজনের ভ্যালু পাওয়া যাবে। সিম্পল একটা হিসাব। তো দেখো এটা সলভ করলে কি হয়, আমি ইকুয়েশন 3 কে 2 দিয়ে গুণ করে 4 এর সাথে যোগ করছি, তাহলে আমাদের এমবিএ এই বিএ গুলা কেটে যাবে, তাহলে এম ড্যাশ বিএ আর 2 এম ড্যাশ এই দুটা কেটে যাবে, থাকতে হচ্ছে এখানে 2 দুগুণে 4 থেকে 1 বিয়োগ দিয়ে থাকবে 3 এম ড্যাশ এবি থাকবে। 3 এম ড্যাশ এবি ইকুয়াল টু, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ দিই 6 দুগুণে 12, আর এখানে থাকবে 6, তাহলে 6 EI বাই এল কমন যাবে। মানে 12, আমি এখানে ব্রেকডাউনই দিছি দেখো, 12 EI থেটা এ বাই এল প্লাস 6 EI থেটা বি বাই এল। এখান থেকে আমি এম ড্যাশ এবি যদি নেই 3 সবাইকে ভাগ করে দাও, 4 EI থেটা এ বাই এল প্লাস 2 EI থেটা বি বাই এল। ইকুয়েশন নাম্বার 5। দেখো আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে মোমেন্টকে ইন টার্মস অফ ডিফ্লেকশনে ট্রান্সফার করে দেওয়া, আমরা কিন্তু ট্রান্সফার করে দিয়েছি। এম ড্যাশ এবি কে আমরা
থেটা এ এবং থেটা বি তে এক্সপ্রেস করে ফেলেছি। এবার ইকুয়েশন নাম্বার 4 কে 2 দিয়ে গুণ করে যদি 3 এর সাথে যোগ করি তাহলে এম ড্যাশ বি এটা পাওয়া যাবে। প্রায় একই রকম এক্সপ্রেশন, শুধুমাত্র এখানে 4 এবং 2 জায়গা বদল করছে। 4 এর জায়গায় 2 আসছে, 2 এর জায়গায় 4 চলে গেছে। তো এম ড্যাশ এ বি এবং এম ড্যাশ বি এ আমরা পেয়ে গেছি। এবার আমরা মূল ইকুয়েশনে বসিয়ে দিব 1 নাম্বার এবং 2 নাম্বার যে লিখে রাখছিলাম আগেই। এই যে মেম্বার এন্ড মোমেন্ট, আমরা কিন্তু এখনো মেম্বার এন্ড মোমেন্ট পাইনি, আমরা মোমেন্ট ডিউ টু রোটেশন পেয়ে গেছি, এম ড্যাশ এবি পেয়ে গেছি। এখানে এখন বসিয়ে দিয়ে আমরা এম এবি এবং এম বি তে জাস্ট ওই দুটোর সাথে ফিক্সড এন্ড মোমেন্টটা যোগ দেওয়া। তাহলে আমাদের এটার সাথে ফিক্সড এন্ড মোমেন্ট যদি যোগ দেই তাহলে এম এফ এবি যেটা আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট, আর এখানে 2ei/l কমন যাবে, কি বলে এম ড্যাশ এবি যেটা 2ei/l কমন নিলে আমাদের থাকবে হচ্ছে টোয়াইস থেটা এ প্লাস থেটা বি। এইটা একইভাবে এম বি এর জন্য এইটা, এই দুইটাকে বলা হয় স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। এই ইকুয়েশন দুইটা সরাসরি আমরা প্রবলেমে ব্যবহার করব। স্যার হ্যাঁ স্যার এখানে ওই যে যেটা ফিক্সড বিম যেটা স্যার, হ্যাঁ মানে স্যার এখানে কিভাবে বোঝা গেল যে স্যার যে আমার মূল বিমটা যেটা এবি এলিমেন্ট যেটা, হ্যাঁ এটা যে স্যার মানে ফিক্সড মোমেন্ট যুক্ত ওই বিম প্লাস হচ্ছে যে স্যার ওই যে থিটা এ কারণ যুক্ত হলো, বিমের বুঝতে পারছি, কারণ হলো এই বিমের সাথে এদিকে আরো আছে না, কন্টিনিউয়াস বিম না এটা, জি স্যার কন্টিনিউয়াস বিম তো এখানে সাপোর্ট দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি এই জায়গাটা কি আসলে জয়েন্ট না, এই পাশের অংশের সাথে জি ফিক্সড স্যার আকারে জয়েন্ট হয়ে আছে না, এই জায়গায় এর সাথে জয়েন্ট হয়ে জি আছে না, এটা তো অবশ্যই ফিক্সড এন্ড, এই কারণেই ফিক্সড এন্ডের ইফেক্টটা এখানে আসবে। এটা যদি শুধু একেবারে এন্ডের সাপোর্ট হইতো, হিন্স থাকতো, তাহলে এখানে ফিক্সড আসতো না, তখন আমরা এখানে কন্ডিশনে তখন কি বলে মোমেন্ট জিরো পেতাম এখানে। বাট ইন্টারনাল পয়েন্ট যেহেতু এটা জয়েন্ট হয়ে আছে, এখানে মোমেন্ট পাওয়া যাবে। জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন আমরা পেয়ে গেছি, এইটা ইন কেস অফ নো সাপোর্ট সেটেলমেন্ট। এখন যদি সাপোর্ট সেটেল করে তাহলে কি ঘটবে, তারপর এটাই স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। ডেরিভেশন বললে ইউজুয়ালি এখান পর্যন্ত ডেরিভেশন করি আমরা, সাপোর্ট সেটেলমেন্টের ডেরিভেশনটা ইউজুয়ালি থাকে না, যদি থাকে তাহলে আমাদেরকে আর 2-4 কথা অ্যাডিশনালি লিখে এই ডেরিভেশনটাকে মডিফাই করতে হবে। কেমন, এবার মনে করো যে বি পয়েন্টটা সেটেল করে ডেল্টা পরিমাণ, বি পয়েন্টের যে সাপোর্টটা ছিল সে ডেল্টা পরিমাণ নিচের দিকে নেমে গেছে। সাপোর্ট যদি সেটেল করে ডেল্টা পরিমাণ, তাহলে আমাদের এই প্রবলেমটাকে কি ঘটবে, কি চেঞ্জ করতে হবে। দেখো সাপোর্ট ডেল্টা পরিমাণ নিচে নেমে গেছে, তার মানে বি পয়েন্টটা ছিল এখানে, চলে আসছে এখানে। তাহলে আমাদের এলাস্টিক কার্ভের যে কি বলে স্লোপটা আছে, আমরা কিন্তু এই থেটা এখানে ড্র করছি, এলাস্টিক কার্ভের সাথে থেটা ড্র করছি এখানে, ড্র করে আমি থেটা এ যেটা পাচ্ছি, এটা কোনটা পাচ্ছি, একেবারে হরিজন্টাল বা অরিজিনালের সাথে টোটাল আমি অ্যাঙ্গেলটা পাচ্ছি থেটা এ। আর এই যে ডেল্টার জন্য এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে আর, এই অ্যাঙ্গেলটুকু আমি নোটেশন নেই, এই অ্যাঙ্গেলটুকু আমি বলছি যে এইটুকু হচ্ছে আর, এই ডেল্টার জন্য এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, ডেল্টা যত বড় হবে এই অ্যাঙ্গেলটা তত বড় হবে, এইটুকুই তো ডেভিয়েট করতে আসলে। তাহলে ডেল্টার কারণে কারেসপন্ডিং স্লোপ হয়েছে আর, তাহলে এই আরটা থিটা এ থেকে বিয়োগ করলে নাকি যোগ করলে আমি অ্যাকচুয়াল কি বলে ডিফ্লেকশনটা পাবো। দেখো যোগ আমার করলে স্যার আমার প্রয়োজন কিন্তু এইটুকু, আমার প্রয়োজন হচ্ছে এইটুকু, যে আমাদের এলাস্টিক কার্ভ কতটুকু স্লোপ করছে, আমাদের বর্তমান পজিশন তো এখানে চলে আসছে অলরেডি, তাহলে এই পজিশনের সাপেক্ষে আমার অ্যাঙ্গেল প্রয়োজন, বাট আমি অ্যাঙ্গেল পাচ্ছি অরিজিনাল পজিশনের সাপেক্ষে থেটা এ। তাহলে এইটা ছিল মানে আগের ডেরিভেশন থেটা এ তো এটাই ছিল, তাই তো আগের ডেরিভেশনের থেটা এ কি ছিল, আমাদের অরিজিনাল পজিশনের সাথে অ্যাঙ্গেল, কি বলে ট্যানজেন্টের যে অ্যাঙ্গেল সেটা ছিল থেটা এ। বাট আমার এই কেসে সেটেলমেন্ট করছে যখন, তখন আমার প্রয়োজন হচ্ছে সেটেলড হওয়া পজিশনের সাথে অ্যাঙ্গেল, কিন্তু আমি আগের প্রবলেমে এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করছি। তাহলে এবার আমার থেটা এর বদলে কোন জিনিস ব্যবহার করলে আগের ডেরিভেশনটা ওকে হয়ে যাবে, এটা এ এটা এ আর স্যার, থেটা এ মাইনাস আর, এইটুকু স্যার, A ধরলে minus R, আমার স্যার। অ্যাকচুয়ালটা হবে না, থেটা এ টোটাল আর হচ্ছে এইটুকু ডেল্টার কারণে যেটুকু ডিফ্লেকশন। তাহলে থেটা এ থেকে যদি আমি থেটা এ মাইনাস আর দিয়ে রিপ্লেস করি আগের ডেরিভেশনে, তাহলেই আমি এই কন্ডিশনে ডেরিভেশনটা পেয়ে যাব। এবার থেটা বি তে কি ঘটছে দেখি, থেটা বি তে দেখো আমাদের ট্যানজেন্ট এইটা, আর বিমের অরিজিনাল ডিরেকশন হচ্ছে এইটা, এটা হচ্ছে অরিজিনাল ডিরেকশন। তাহলে আমরা এর আগের প্রবলেমে এই ফুলটা নিয়ে কাজ করছি। এইবার দেখো আমাদের একান্তর কোণ হওয়ার কারণে এটাও আর, তাই কিনা,
ওটা যদি আর হয়, একান্তর কোণের কারণে এটাও আর। একটু আমাকে একটু ফোন আসছে। তো এখানে দেখো, এখানেও ঘটনা একই রকমই হয়েছে। গোটা অ্যাঙ্গেল নিয়ে এর আগে আমরা কাজ করছি, কিন্তু আমার একান্তর কোণে যে আর এইটুকু তো বাদ দিলাম। আমার প্রয়োজন হচ্ছে, আমাদের হচ্ছে মডিফাইড এই যে বিম লেভেল বিম লাইন আছে, সেই লাইন থেকে ট্যানজেন্টের অ্যাঙ্গেল প্রয়োজন। এই যে এইটুকু প্রয়োজন, এইটুকু প্রয়োজন। কিন্তু আমি আগের ডেরিভেশনে গোটাটাই নিয়ে কাজ করছিলাম। তাহলে এবার শুধু এই আর পরিমাণ বাদ দিলেই আমাদের নতুনটা পাওয়া যাবে। তাহলে আমাদের এই কেজের জন্য আগের ডেরিভেশনে যা পাইছি তাই থাকবে, শুধুমাত্র থেটা এ কে থেটা এ মাইনাস আর দিয়ে রিপ্লেস করতে হবে, থেটা বি কে থেটা বি মাইনাস আর দিয়ে রিপ্লেস করতে হবে, যেখানে আর ইকুয়াল টু ডেল্টা বাই এল। আর কি, আর হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু না, এটা তো ছোট অ্যাঙ্গেল, ট্যান থিটা ইকুয়াল টু আমাদের লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু থেটা আমরা বলি ছোট অ্যাঙ্গেলের জন্য। এই জন্য আর ইকুয়াল টু কিন্তু ডেল্টা বাই এল, এই স্প্যানটা হচ্ছে এল, তাহলে আর ইকুয়াল টু আমাদের ডেল্টা বাই এল। আমাদের ডেল্টা যদি ডেল্টা পরিমাণ সিঙ্ক করে, তাহলে আমাদের কারেসপন্ডিং আরটা আগে বের করে নিতে হবে। দেন ওই ওই ডেরিভেশনেই থেটা এ মাইনাস আর এবং থেটা বি মাইনাস আর ব্যবহার করতে হবে থেটা এ এবং থেটা বি এর পরিবর্তে। দেখি আমরা এটা ব্যবহার করলে ডেরিভেশনটা কতটুকু চেঞ্জ হয়। দেখো আমাদের আগের আগের ডেরিভেশনে এখানে টোয়াইস থেটা এ মাইনাস আমাদের কি ছিল, দেখো এখানে যেমন এইটা টোয়াইস থেটা এ প্লাস থেটা বি ছিল। আমরা এখানে টোয়াইস থেটা এ প্লাস থেটা বি এই দুইজনকে থেটা এ মাইনাস আর এবং থেটা বি মাইনাস আর দিয়ে রিপ্লেস করব। মাঝখানের অংশ কি দাঁড়াবে বলো দেখি? টোয়াইস থেটা এ প্লাস থেটা বি, দুই জায়গাতেই এই থেটা এর জায়গায় থেটা এ মাইনাস আর, থেটা বি এর জায়গায় থেটা বি মাইনাস আর দিব। তাহলে মাঝখানের এই অংশটা কি দাঁড়াবে এবার? হিসাব করে বলো দেখি কেউ। স্যার -3r মাইনাস 3r স্যার কিছু থাকে? 2 থিটা a প্লাস থিটা b -3r। হ্যাঁ, আমাদের এখানে থেটা এর জায়গায় থেটা এ মাইনাস আর বসাইলে একটা -2r অ্যাডিশনালি বের হয়ে আসবে। এখানে থেটা বি মাইনাস আর বসাইলে আর একটা মাইনাস আর আসবে, তার মানে মোটের উপরে -3r থাকছে একটা। এখানেও একই ঘটনা না, এখান থেকে একটা মাইনাস আর বের হবে, এখান থেকে একটা -2r বের হবে, তার মানে দুইটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে একটা করে -2r অ্যাডিশনালি ঢুকে গেলেই আমরা এই কন্ডিশনের ইকুয়েশন গুলো পেয়ে যাব। জাস্ট থেটা এ স্যার মাইনাস আর। হ্যাঁ স্যার এত মানে স্যার এত কিছু না করে স্যার আমরা যদি কেস 2 এর জন্য পুরো সিস্টেমটা ডিরাইভ করে তখন স্যার যদি আর সমান পুরো 0 করে সিস্টেম দিই ডিরাইভ স্যার। করতে গেলে তোমাকে ক্রিটিক্যাল ফিগার গুলো ড্র করতে হবে তোমাকে। এই ফিগারটাই প্রত্যেকবার ড্র করতে হবে। উম, মানে স্যার নিজের সমীকরণে আর সমান 0 করলে তো স্যার আগেরটা চলে আসতে না স্যার। তা তো আসবেই, এই সমীকরণে আর সমান 0 করলে তো আসবেই, কিন্তু তোমাকে তখন প্রত্যেকবার এই ক্রিটিক্যাল ফিগারটা ড্র করতে হবে। এরকম সিম্পল ফিগার তুমি এই ওই ডেরিভেশন করতে পারবে না এই সিম্পল ফিগার দিয়ে। এটা এটা তো একটা সিম্পল, ওই ফিগারে তোমাকে তখন একে সাপোর্ট সেটেলমেন্ট ড্র করতে হবে। এইটা আবার নিচে এসে সাপোর্ট সেটেলমেন্টের এখানে এসে শেষ হবে, এই জায়গায় সাপোর্ট সেটেলমেন্ট হবে। তুমি দুই দিকে আছে তোমার হচ্ছে ইলাস্টিক কার্ভ, সাপোর্ট স্যার সেটেলমেন্ট মানে এখানে স্যার কিভাবে এই যে দেখাবা? স্যার এম প্রাইম এবি স্যার এটার হ্যাঁ সাথে আবার ওই সাপোর্ট সেটেলমেন্টের জন্য যে মোমেন্টটা পাওয়া যাবে স্যার ওটা যোগ করে দিলেও হ্যাঁ স্যার আসবে না ওটা? হ্যাঁ আসবে, ওই মোমেন্টটা এখানে অ্যাড করে দিলেও আসবে। জি স্যার। যেভাবেই করো করলেই হবে একভাবে। আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। তো হচ্ছে এইটা হচ্ছে সাপোর্ট সেটেলমেন্ট যদি থাকে তার জন্য ইকুয়েশন হবে এইটা। এখন আর এর ভ্যালুটা এই যে প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা একটা বিষয়। আর এর কিন্তু ভ্যালু কিন্তু এটা সেন্সিটিভ, সাইন সেন্সিটিভ আর কি। এটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ হতে পারবে যদি স্ট্রাকচার আমাদের এই যে করে সিঙ্কো, যেমন আমি একটু দেখি, এটা কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয়। মনে করো এই জায়গাটা সেটেল করছে, এই সাপোর্টটা সেটেল করছে, এই পাশেও মেম্বার আছে, তাহলে আমাদের এই জায়গাটা মনে করো এই পরিমাণ সেটেল করছে, এই পরিমাণ সেটেল করছে, অর্থাৎ এই বিমটা এখানে আসছে,
আর এই বিমটা এখানে আসছে। এই বিমের জন্য এটা কিন্তু এই যে দেখো, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়েছে বলো তো? এই বিমের জন্য এই যে এলিমেন্ট 1 এর জন্য এলিমেন্টের পরিমাণ ডেল্টা, এলিমেন্ট 1 এর জন্য রোটেশনটা কি পজিটিভ নাকি নেগেটিভ হচ্ছে, মানে হচ্ছে ক্লকওয়াইজ নাকি নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? নেগেটিভ এলিমেন্ট 1 এর জন্য এলিমেন্ট 1টা ক্লকওয়াইজ বেন্ড করছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ বেন্ড করছে, অ্যান্টি ক্লকওয়াইজ ছিল এইদিকে, ক্লকওয়াইজ স্যার, বেন্ড করে এখানে ক্লকওয়াইজ চলে গেছে আসছে স্যার। ক্লকওয়াইজ না? তাহলে এই ডিফ্লেকশনটা এই এলিমেন্ট 1 এর জন্য কিন্তু এটা পজিটিভ বেন্ডিং, আমরা যেহেতু ক্লকওয়াইজ পজিটিভ ধরছে, তাহলে আর এর ভ্যালু এখানে পজিটিভ হবে। বাট একই ডিফ্লেকশন যদি তুমি মেম্বার 2 এর ক্ষেত্রে চিন্তা করো, এবার দেখো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ডিং হয়েছে না? জি এখানে স্যার, ছিল, এখানে চলে আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ আসছে। এবার কিন্তু ওই একই ডিফ্লেকশন এলিমেন্ট 2 এর জন্য কিন্তু এটা নেগেটিভ। এবার কিন্তু আর ইকুয়াল টু হবে মাইনাস ডেল্টা বাই আর, ডেল্টা বাই এল। এটা খেয়াল রাখতে হবে অঙ্ক করার সময়। এখানে ইকুয়েশনে -3r থাকবে। আর এর ভ্যালু পজিটিভ হবে কখন? যদি আমাদের মেম্বারটা ক্লকওয়াইজ বেন্ড করে। আর এর ভ্যালু নেগেটিভ হবে কখন? যদি মেম্বারটা অ্যান্টি ক্লকওয়াইজ বেন্ড করে। এটা একটা এখানকার মানে খেয়াল করার মতো একটা বিষয় এখানে। যাই হোক, আমাদের এই হচ্ছে ডেরিভেশন। তো এইগুলাই, এর বেশি আর কিছু নাই। এই ইকুয়েশন গুলাই সরাসরি ব্যবহার করে আমরা কি বলে যে কোনো মেম্বার এন্ড মোমেন্টকে ইন টার্মস অফ ডিফ্লেকশন কি বলে স্লোপে কনভার্ট করে দিতে পারবো। এই ফিক্সড এন্ড মোমেন্ট কিভাবে আসবে এটাও আমি একটু দেখাই। ফিক্সড এন্ড মোমেন্টটা স্যার একটু দেখাই। হ্যাঁ, আমাদের যে ইকুয়েশন মানে ডেরিভেশনটায় স্যার কি আর এর ভ্যালুটা বসানো তো দরকার হচ্ছিল না, মানে যখন আমরা ম্যাথ করতে যাব তখন আর এর ভ্যালু নিয়ে কাজ করব নাকি স্যার ডেরিভেশনটাতেই আর এর ভ্যালু নিয়ে কাজ করতে হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ এর তোমার ক্লকওয়াইজের? ডেরিভেশনে আর তো দেখাইতে হবে, আর জি আসবে। স্যার, আর আর পজিটিভ জি স্যার, নেগেটিভ বিষয় ডেরিভেশনের সাথে সম্পর্ক নেই। জি স্যার। আমি যেটা দেখাতে যাচ্ছিলাম এই যে বিম এন্ড মোমেন্টস, এইটা আমি তোমাদেরকে ডেরিভেশন করতে বলছিলাম যেগুলো কিভাবে আসে। এটা আছে আমাদের 263 নাম্বার পেজে আছে সিঙ্গারের বইয়ের। এই কটাই আমাদের স্ট্যান্ডার্ড। যেমন যদি দুই কি বলে একটা কনসেন্ট্রেটেড লোড থাকে এ এবং বি ডিস্টেন্সের মধ্যে, তাহলে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট গুলো হয় টি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, টি এ স্কোয়ার বি বাই এল স্কোয়ার। এখানে নেগেটিভ নেগেটিভ আছে, এগুলো নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে আমাদের প্রবলেমে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কনসেপ্ট থেকে পাবো। এটা কিন্তু এখানকার নেগেটিভ কনসিডার করলে হবে না। এখানে জাস্ট এন্ড মোমেন্টের ইকুয়েশন গুলো দেওয়া আছে। যদি মিডিলে পড়ে তাহলে পিএল বাই 8 ফর্মুলা। যদি আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড হয় ডাব্লিউ স্কয়ার বাই 12 দুই মাথাতেই। যদি এরকম হয় হাফ পোর্শন পর্যন্ত ডিস্ট্রিবিউটেড, তাহলে ফর্মুলা হচ্ছে এইটা। ট্রায়াঙ্গুলার ফর্মুলা এইটা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গুলার ফর্মুলা এইটা। মোমেন্টের এটা প্রয়োজন নাই। আর এই যদি ডেল্টা থাকে, অর্থাৎ ডেল্টার পরিমাণ একটা যদি ডিফ্লেকশন হয়, তার জন্য ইকুয়েশনটা হচ্ছে 6ei ডেল্টা বাই এল স্কয়ার। এটা মনে হয় আমাদের জানাই আছে। দুই মাথাতেই হবে একই পরিমাণ মোমেন্ট, আমাদের হচ্ছে এই দুই মাথাতে অপোজিট সেন্সে থাকবে আর কি। তো এই কয়টা হচ্ছে আমাদের ফিক্সড এন্ড মোমেন্টের ফর্মুলা। বিভিন্ন রকম লোডিং এর কারণে ফিক্সড এন্ড মোমেন্ট কত হয়, এইগুলা কিভাবে আসে, এটা ডেরিভেশনটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এখানে যে 8টা আছে, আচ্ছা মোমেন্টেরটা দরকার নাই, এটা মোমেন্টেরটা বাদ দাও। আমাদের হচ্ছে এই 7টা আর কি, আর 7 নাম্বার বাদ দিয়ে বাকি 7টা ফর্মাল অ্যাসাইনমেন্টের মতো করে তোমাদেরকে সেটা হয়তো কনজিগুয়েট বিম মেথডে করতে পারো বা ডাবল ইন্টিগ্রেশনে করতে পারো, করে আমাদেরকে এই ফর্মুলেশনটা এনে দেখাতে হবে এই ফর্মুলেশনটা কিভাবে আসে। সবচেয়ে সহজ হবে কনজুগেট বিমে। স্যার হ্যাঁ, স্যার মোমেন্ট এরিয়া মেথডে যে হবে কোনো না স্যার? method use মোমেন্ট করবো এরিয়া স্যার? মেথড যে কোনো মেথডে করলেই হবে। ইউনিট লোড জি মেথডেও স্যার। করতে পারো, ইউনিট লোড মেথডেও করা যাবে। ইউনিট লোড মেথডেও মনে হয় সহজ হবে। ইউনিট লোডেও করতে পারো, লিস্ট ওয়ার্ক মেথডে করতে পারো, যে কোনো মেথডে করলেই হবে। আমাকে জাস্ট এই লোডিং থেকে এই ইকুয়েশনটা এনে দেখাতে হবে এবং এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো পরীক্ষায় কিন্তু ওই ডেরিভেশন করে আসার সুযোগ নাই, সবগুলো মুখস্থ রাখতে হবে কনভেনশনাল লোডিং এর জন্য। কনভেনশনাল লোডিং ছাড়া কিছু দেওয়াও হবে না। যাই হোক, ফিক্সড এন্ড মোমেন্টটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তো এখান থেকে আমাদের কবে দিব আমরা? হ্যাঁ, স্যার আমি ডেডলাইন দিয়ে দেবো। আমি গুগল ইয়াতে দিব, আমার গুগল ক্লাসরুমে যখন অ্যানাউন্স করবো ওখানে তোমরা পেয়ে যাবে সবাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন গুলা ইউজ করেই স্লোপ ডিফ্লেকশন মেথডে প্রবলেম করতে হবে। এখন আমরা দেখি একটা সিম্পল প্রবলেম আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর আমি আর বললাম না,
তোমরা প্রবলেম করলে প্রসিডিউর জেনে যাবে, পরীক্ষায় আসতে পারে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা প্রবলেম করলে প্রবলেমের প্রসিডিউর, প্রবলেমটা কিভাবে করা হবে। ফার্স্ট একটা এক্সাম্পল আমরা এইটা নিয়ে একটু দেখি যে সিম্পল দুইটা মাত্র আছে, স্প্যান আছে এবং কোনো সাপোর্ট সেটেলমেন্ট নাই। বলা হচ্ছে অ্যানালাইজ দি বিম বাই স্লোপ ডিফ্লেকশন মেথড এন্ড ড্র এসএফডি এন্ড বিএমডি, কনসিডার ইআই অ্যাজ কনস্ট্যান্ট। ই এবং আই কে কনস্ট্যান্ট দেওয়া হয়েছে এবং এখানে এ বি এবং বিসি দুইটা স্প্যান আছে, 4 মিটার, 4 ফিট, 6 ফিট আর 15 ফিট এখানে ডিসটেন্স গুলো দেওয়া আছে, সবকিছুই গিভেন। আমাদের হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে গেলে আমাদেরকে এন্ড মোমেন্ট গুলা প্রয়োজন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এন্ড মোমেন্ট প্রয়োজন, অর্থাৎ এম এ বি, এম বি এ, এম বিসি এবং এম সিবি, এই 4টা ভ্যালু আমাদের প্রয়োজন, যার মধ্যে এম সিবির ভ্যালুটা 0 এটা আমরা শিওর জানি। যেহেতু এটা এক মাথার সাপোর্ট এবং রোলার সাপোর্ট, ডেফিনেটলি এখানে কোনো মোমেন্ট হওয়ার সুযোগ নাই। এটা ইন্টারনাল সাপোর্ট, এখানে মোমেন্ট হবে। এটা ফিক্স সাপোর্ট, এখানেও মোমেন্ট হবে। এখানে কিন্তু মোমেন্ট হবে না। আমাদের আসলে 3টা ভ্যালু বের করা লাগবে। যাই হোক, আমরা 4টাই বের করব, এটা দেখবো ফর্মুলা অনুযায়ী 0 হয় কিনা। ওকে, আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে, ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। এ বি এর জন্য ফিক্সড এন্ড মোমেন্ট কত হবে, অর্থাৎ একটা ফিক্সড বিম, মাঝখানে এই কনসেন্ট্রেটেড লোড, ফর্মুলা কি ছিল, পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, আর সরি পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, আর বি পয়েন্টের মোমেন্টটা হবে পি বি এ স্কোয়ার বাই এল স্কোয়ার। আমার মনে হয় এখান থেকে তোমরা কয়েকটা লিখে নাও তো, যেগুলো এখনই কাজে লাগবে। জাস্ট ফ্রি হ্যান্ড একে এটা লিখে নাও যে এটা কাজে লাগবে। এই প্রথমটা 1 নাম্বারটা লিখে নাও, আর 3 নাম্বারটা লিখে নাও। 1 আর 3 এই দুইটা কাজে লাগবে। 1 নাম্বার আর 3 নাম্বারটা লিখে নাও এখনই। ফিক্সড এন্ড মোমেন্ট পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার, পি বি এ স্কোয়ার বাই এল স্কোয়ার, আর এখানে হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই 12। হ্যাঁ, জি স্যার, হয়ে গেছে। তাহলে এ বি এর জন্য, অর্থাৎ এম এফ এ বি, যেটা আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট অ্যাট এ, এম এফ এ বি ভ্যালু কত হবে বলো দেখি। এল এর ভ্যালু 6 4 10, এ এর ভ্যালু এখানে 4, বি এর ভ্যালু 6 আর পি এর ভ্যালু 15। তাহলে পি এ বি স্কোয়ার বাই এল স্কোয়ার কত হয়? 216 স্যার প্রথমটা। শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাইনি। স্যার 21.6, 216 নাকি 21.6? স্যার 21.6, স্যার 21.6। স্যার 21.6। জি স্যার 21.6। 21.6 প্লাস নাকি মাইনাস? 21.6 মাইনাস। প্লাস মাইনাস। এখানকার মোমেন্টটা কি তোমার হচ্ছে কোন ডিরেকশনে থাকবে, ক্লকওয়াইজ থাকবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে? এন্টি ক্লকওয়াইজ থাকবে স্যার। এরকম থাকবে না, অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, এরকম আর এরকম হবে না, মাইনাস হবে। জি স্যার, এরকম হবে না, মাইনাস হবে স্যার। এরকম হবে না কন্ডিশনটা অ্যাকচুয়ালি। তাহলে জি, এখানকার স্যার। মোমেন্টটাকে আমরা কি লিখবো? আমরা তো ক্লকওয়াইজ পজিটিভ ধরে কাজ করছি, তাহলে এম মাইনাস, এ বি কে আমরা কি লিখবো? মাইনাস 21.6 না? মাইনাস ওইটাই এখানে। এই দেখো, এম এফ এ বি মাইনাস 15 ইন্টু 4 ইন্টু 6 স্কোয়ার বাই 10 স্কোয়ার মাইনাস 21.6। এম এফ বি এ, এটার ফর্মুলা কি? পি বি স্কোয়ার, পি বি স্কোয়ার বাই 10 স্কোয়ার, 14.4। তাহলে 14.4। এবার কিন্তু প্লাস, এটা যেহেতু পজিটিভ আমাদের ক্লকওয়াইজ ছিল, এটা আমাদের প্লাস। প্লাস মাইনাসটা এখানে ডিল হবে। কে যেন জিজ্ঞেস করতেছিল যে আগে কেন দুই দিকে একই ডিরেকশনে তো মোমেন্ট হয় না। হ্যাঁ হয় না, এটা আমিও জানি, কিন্তু ডেরিভেশনের জন্য আমি ওখানে দিয়ে রাখছি, সবই পজিটিভ আকারে দেখানো হয়েছে। অঙ্ক করার সময় যখন তোমার এন্টি ক্লকওয়াইজ আসবে তখন সেটাকে নেগেটিভ আকারে লিখতে হবে। তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট এ বি এবং বি এ পেয়ে গেলাম। বিসি এবং সিবি প্রয়োজন। বিসি এবং সিবি এর ডিরেকশন কেমন হবে? বিসি এরটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? স্যার স্যার, বিসি হবে anti-clockwise। অ্যান্টি ক্লক, দেখার কিছু অ্যান্টি নেই, ক্লকওয়াইজ। ভার্টিক্যাল লোড মানেই লোড, আমাদের মোমেন্ট এরকমই হবে। মেম্বার যাই হোক না কেন, ভার্টিক্যাল লোড যদি থাকে মেম্বার ডিরেকশন মোমেন্ট এরকমই হবে। তাহলে আমাদের এম বিসি এর ভ্যালু কি হবে? এটার ইকুয়েশন কি ছিল?
ডিস্ট্রিবিউটেড লোড থাকলে WL স্কয়ার বাই 12 WL স্কয়ার বাই 12, W এর ভ্যালু 4, L এর ভ্যালু 15। তাহলে আমাদের MBC ইকুয়াল টু মাইনাস কত হবে 4 ইন্টু 15 স্কয়ার বাই 12, 75 স্যার। তাহলে 75 MCB ইকুয়াল স্যার। টু প্লাস 75, ভ্যালু যেহেতু ইকুয়েশন একই, MCB তাহলে হবে প্লাস 75। এই দেখো MFBC হচ্ছে মাইনাস 4 ইন্টু 15 স্কয়ার বাই 12 মাইনাস 75, MFCB হচ্ছে প্লাস 75। এবার স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে আমরা বসাই দিব। দেখো ইকুয়েশনটা আরেকবার দেখে আসি। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, আমাদের সাপোর্ট সেটেলমেন্ট নাই, এইটা MFAB পেয়ে গেছি, EI কনস্ট্যান্ট, L এর ভ্যালু জানা আছে, থিটা A এবং থিটা B আননোন থাকবে শুধু। তাহলে দেখো আমাদের বসিয়ে দেই MFAB, MAB ইকুয়াল টু MFAB, ভ্যালু হচ্ছে মাইনাস 21.6 বসিয়ে দেওয়া হলো 2EI বাই L। EI আমাদের কনস্ট্যান্ট, EI কে আমরা রেখে দিব। 2 এবং L এর ভ্যালু তো আমাদের জানা আছে, 2 আছে, 2, L কত L, AB মেম্বারের জন্য L এর ভ্যালু কত, 10 10 10 স্যার। AB মেম্বারের জন্য 6 4 10 স্যার 10, 10 মেম্বার ওয়াইজ কিন্তু আলাদা হবে। AB মেম্বারের জন্য L এর ভ্যালু 10, তাহলে 2/10 ইনটু জাস্ট ভিতরে গুণ করে দিছি আমি, 2/10 ইনটু 2, তাহলে হচ্ছে 0.4 EI থিটা A, আর এখানে 0.2 EI থিটা B। আমরা EI থিটা A কেই একটা ভেরিয়েবল ধরবো, EI থিটা B কে একটা ভেরিয়েবল ধরবো, যেহেতু এরা কনস্ট্যান্ট। তাহলে আমাদের MAB টা পাচ্ছি আমরা অ্যাকচুয়ালি মাইনাস 21.6 প্লাস 0.4 EI থিটা A প্লাস 0.2 EI থিটা B। MBA তে এসে দেখো MFBA 14.4 বের করছিলাম আমরা, MFBA প্লাস ছিল এটা 14.4 প্লাস এখানেও 2 EI থিটা 2 EI বাই L, শুধুমাত্র থিটা A বাই 2 থিটা B। তার মানে এই দুইটা কোএফিসিয়েন্ট কে জাস্ট অল্টারনেট করে দিলেই হলো, 0.4 কে দিব এখানে, 0.2 কে দিব এখানে, বসিয়ে দিলেও হবে। বাট সব প্রবলেমে এই ঘটনাই ঘটবে, জাস্ট এই কোএফিসিয়েন্ট গুলো জায়গা চেঞ্জ করবে আর ফিক্সড এন্ড মোমেন্টের ভ্যালুটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ হবে না প্রত্যেক প্রবলেম, যদি একই মেম্বারে দুই এন্ডের মোমেন্ট যখন আমরা বের করব। তো 14.4 প্লাস আমাদের হচ্ছে 2 EI বাই L ইন্টু থিটা A প্লাস 4 EI বাই L ইন্টু থিটা B করলেই আমরা এই ভ্যালুটা পাবো, এই B এর ভ্যালুটা পাবো। MBC তে আসি আমরা। MBC তে এইগুলা লেখার কোনো দরকার নেই, যত শর্টে করা যায়, প্রবলেম বড় বড় এগুলা যত শর্টে করা যায়, ইকুয়েশন লেখার দরকার নেই, তুমি জানলেই হইল। তাহলে আমাদের MFBC টা হচ্ছে -75 প্লাস 2 EI বাই L, এবার L এর ভ্যালু 15 না, 2 EI বাই, এবার কিন্তু L এর ভ্যালু জি স্যার 15 15 BC স্যার। মেম্বারের জন্য, 15 স্যার, মেম্বারের 15 জন্য L এর ভ্যালু 15, তাহলে হচ্ছে 4/15 ইন্টু EI থিটা থিটা A হওয়ার কথা আগে, MBC না ঠিক আছে, B এবং C ঠিকই আছে, ঠিক আছে। A কেন আসবে, মেম্বার তো BC, অ্যাঙ্গেল থিটা B এবং থিটা C আসবে, প্রথমে থিটা B পরে থিটা C, তাহলে 4 এর 15 যদি এখানে হয়, এখানে 2 এর 15 হবে স্বাভাবিকভাবেই। এটা হচ্ছে আমাদের কি বলে, এইটা আমি কেন দেখো এখানে আমি ফুল ফ্র্যাকশনটা লিখিনি, কারণ হচ্ছে এই প্রবলেমটা আমি ফ্র্যাকশন দিয়ে করতে গেছিলাম, 2 দশমিক পর্যন্ত নেওয়ার পরেও মাত্র 1 দশমিকের জন্যই পুরো রিয়াকশনটাই উল্টা চলে আসছিল, নেগেটিভ রিয়াকশনটা পজিটিভ চলে আসছিল, এজন্য আমি আর রিস্ক নিইনি, এখানে ফ্র্যাকশন আকারে রাখছি আমরা। ক্যালকুলেটরে করব যেহেতু ফ্র্যাকশন আকারে রাখতে পারো, এখানে হচ্ছে এই যে ভগ্নাংশ আকারে আর কি, দশমিক দিয়ে না হলে, দশমিকের পরে যদি মিলে যায় তখন দশমিক ইউজ করতে পারো, আর যদি ওই যে লম্বা 5.6 পর্যন্ত চলে আসে তখন এই জিনিসগুলো রাখাটাই ভালো হবে। সবার ক্যালকুলেটরে নিশ্চয়ই ন্যাচারাল ফর্ম আছে, ক্যালকুলেটর থেকে এটা পেয়ে যাবা। MBC, তাহলে MCBর জন্য ফিক্সড এন্ড মোমেন্ট চেঞ্জ হবে, -75 এর জায়গায় +75, আর এই দুইজন কোএফিসিয়েন্ট তাদের জায়গা চেঞ্জ করবে, 2 এর 15 এখানে আসবে, 4 এর 15 এখানে যাবে। এই হচ্ছে আমাদের 4টা মেম্বার এন্ড মোমেন্ট। এবার আমরা জয়েন্ট কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে দিব, আমাদের স্ট্রাকচার দেখে দেখে যে জয়েন্ট কন্ডিশন গুলো আমরা জানি, সেই জয়েন্ট কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে দিলেই এগুলো সলভ হয়ে যাবে। যেমন আমরা কি কি জয়েন্ট কন্ডিশন জানি একটু দেখে আসি এখান থেকে। যেমন এ পয়েন্টটা তো ফিক্সড, তাহলে থিটা এর ভ্যালু কত হবে, 0 হবে স্যার। এ পয়েন্ট ফিক্সড, সুতরাং এ পয়েন্টে এলাস্টিক কার্ভ থাকবে না, থিটা A ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন। সি পয়েন্টটা এক সাইডের রোলার, তাহলে সি পয়েন্টে আমি কি কন্ডিশন পাবো, সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নাই, দ্যাট মিন্স MCB ইকুয়াল টু 0, এটা একটা কন্ডিশন পাবো। বি পয়েন্টে কি কন্ডিশন পাবো, বি পয়েন্টে কন্ডিশন পাবো হচ্ছে
MBA প্লাস MBC ইকুয়াল টু 0। দুইটা মেম্বারের এন মোমেন্ট জয়েন্টে এসে ব্যালেন্স করতে হবে। সুতরাং সামেশন অফ মোমেন্ট এট বি অর্থাৎ সামেশন অফ এন মোমেন্ট এট বি মাস্ট বি 0। তাহলে MBA প্লাস MBC ইকুয়াল টু 0, এই তিনটা আমাদের জয়েন্ট কন্ডিশন আছে। তো যেগুলা সহজ কন্ডিশন সেগুলো আগে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে প্রবলেম একটু কঠিন হবে। যেমন থিটা এ ইকুয়াল টু 0, এটা সবার আগে অ্যাপ্লাই করে দিব আমরা। থিটা এ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে MAB এর ইকুয়েশন থেকে এই টার্মটা আউট হয়ে যাবে, MB এর ইকুয়েশন থেকে এই টার্মটা আউট হয়ে যাবে। জয়েন্ট A is fixed and joint C is roller, so MCB equal to 0। এগুলো বসিয়ে দিলে MAB এর ইকুয়েশন থেকে থিটা A আলা টার্মটা আউট, MB এর ইকুয়েশন থেকে থিটা B এর টার্মটা আউট। এবার MCB ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে থিটা B এবং থিটা C এর একটা ইকুয়েশন পাবো। 2 এর 15 EI থিটা B প্লাস 4 এর 15 EI থিটা C ইকুয়াল টু -75, ইকুয়েশন নাম্বার 3। আর একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে প্রত্যেক জয়েন্টেই মেম্বার এন্ডের সমষ্টিগুলা মানে কানেক্টিং মেম্বারগুলোর এন্ড মোমেন্টের সামেশন হবে 0। তাহলে মেম্বার এট পয়েন্ট বি তে MBA প্লাস MBC ইকুয়াল টু 0, MBA এবং MBC ইকুয়াল টু 0। আমরা কিন্তু থিটা এটাকে নিব না, এই জন্য আমি আগে সিম্পলিফাই করছি। তাহলে আমাদের MBA প্লাস MBC ইকুয়াল টু 0, MBA হচ্ছে এইটা -21.6, এটা 14.4 প্লাস 0.4 EI থিটা B, এটা হচ্ছে MBA। আর MBC এর ইকুয়েশন তো এই যে এখানে আছে -75 প্লাস 4 এর 15 EI থিটা B প্লাস এটা বসিয়ে দিলাম। দিয়ে দেখো এইখানে কিন্তু থিটা B এবং থিটা C ছাড়া অন্য কোনো আননোন নাই। EI থিটা B, AI থিটা C, আলটিমেটলি ইকুয়েশন 3 এবং 4 কি এখন সলভেবল না? EI থিটা B একটা ভেরিয়েবল, EI থিটা C একটা ভেরিয়েবল। মনে করো এটা x, এটা y, এটা x, এটা y। দেখো তো সলভ করে এটাই আসে কিনা। স্যার সলভ করা যাবে স্যার। করে দেখো এটাই আসে কিনা, দেখো এই ভ্যালুটাই আসে কিনা। এটাকে x ধরবা, এটাকে y ধরবা, এটা x, এটা y। 2 এর 15 একটা কোএফিসিয়েন্ট, 4 এর 15 একটা কোএফিসিয়েন্ট, -75 রাইট হ্যান্ড সাইড। 2 এর 3 একটা কোএফিসিয়েন্ট, 2 এর 15 একটা কোএফিসিয়েন্ট, 60.6 হচ্ছে একটা রাইট হ্যান্ড সাইড। ভুল হওয়ার কথা না, কারণ যেহেতু ডায়াগ্রাম মিলে গেছে আমার ভুল হওয়ার কারণ নাই, এটাই হওয়ার কথা। ডায়াগ্রাম যদি এদিকে ভুল হয় দেখবো যে ডায়াগ্রাম মিলবে না, SFD BMD মিলবে না। তারপরও একটু করে দেখো। এই প্রবলেমগুলো করার জন্য ন্যাচারাল ডিসপ্লে আলা ক্যালকুলেটর ভেরি মাচ হেল্পফুল লিনিয়ার ডিসপ্লে আলাগুলোর চেয়ে। ঠিক আছে স্যার। ঠিক আছে না? হ্যাঁ, এগুলার ইউনিট লেখার প্রয়োজন নাই। ইউনিট লিখতে চাইলে EI এর ইউনিট লিখতে হবে, অর্থাৎ হচ্ছে আমাদের এই প্রবলেমের জন্য কিপ ইনটু ইঞ্চি স্কয়ার। দরকার নাই, ইউনিট না লিখলেও সমস্যা নাই। EI থিটা B এবং EI থিটা C পেয়ে গেছি। EI থিটা B এবং EI থিটা C যেহেতু পেয়েছি, MAB এখন আমি ইজিলি পেয়ে যাব। এখানে EI থিটা B এর ভ্যালু বসাই দিলেই MAB পাবো। ইকুয়েশন 2 এ EI থিটা B বসাই দিলে MBA পাবো। ইকুয়েশন 3 থেকে আর পাবো না, এই যে এখান থেকে আবার পাবো MBC। এখানে EI থিটা B এর ভ্যালু এবং EI থিটা C এর ভ্যালু বসাবো, MBC পাবো। MCB, EI থিটা B এবং EI থিটা C এর ভ্যালু বসাবো, MCB পাবো। তো আমি 4টা এন্ড মোমেন্টই কিন্তু এখন আমি ক্যালকুলেট করতে পারবো। এই হচ্ছে আমাদের 4টা এন্ড মোমেন্ট। দিস ওয়ান ইজ চেক। MBA এবং MBC মিলতে হবে। MBA প্লাস MBC ইকুয়াল টু 0 না, এই দুটো না মিললে বুঝবা তোমার অঙ্ক ভুল হয়েছে কোথাও। MBA এবং MBC অবশ্যই মিলতে হবে, এটা একটা চেক। এবার আমরা দেখো মেম্বার এন্ড মোমেন্ট গুলো জানি। মেম্বার এন্ড মোমেন্ট থেকে কিভাবে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। মেম্বার এন্ড মোমেন্ট আমার জানা আছে, SFD এবং BMD কিভাবে ড্র করব দেখি আমরা। এই হচ্ছে মেম্বার এন্ড মোমেন্ট গুলো আমি এখানে শো করে দিছি। এটা এখানে 11.1, এখানে 79.8, এখানে আবার প্লাস মাইনাস অনুযায়ী এখানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বসাইছি, কিন্তু এখানে ভ্যালু 0 বসাইনি। তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের মেম্বার এন্ড মোমেন্ট। এখন আমাদের এখান থেকে এই যে রিঅ্যাকশন গুলো বের করতে হবে। রিঅ্যাকশন বের করলে SFD BMD ড্র করা যাবে। রিঅ্যাকশন বের করার জন্য আমাদের সেই আগের প্রসেস। দেখো এখানে এগুলা আমি এখানে যে ক্যালকুলেশন লিখছি, একটা ক্যালকুলেশন তোমরা পরীক্ষা খাতায় করতে পারবে না, সরাসরি মনে মনে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এখানে বসায় দিতে হবে। কেমন করে দেখি? বি পয়েন্টে মোমেন্ট নেই, বি এ অংশ কনসিডার করে বি পয়েন্টে মোমেন্ট নেই। তাহলে কি কি হচ্ছে দেখো, আমাদের এখানে একটা ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে, তাই তো? আমি এখানে এগুলার দিকে তাকায় না, এগুলো নাই।
মনে করো রিয়াকশন কি আছে আমি এখনো জানি না, আমি যেহেতু জানি না ধরে নিব তো আপওয়ার্ড, তাই কি না? জি স্যার। জানি না যেহেতু আপওয়ার্ড ধরে নিব। দেখি কি হয়, আমি বি পয়েন্টে মোমেন্ট নিব শুধুমাত্র এবি এবি এলিমেন্টের জন্য, তার এবং অন্য কিছু নিব না, শুধুমাত্র এইটার জন্য। তাহলে দেখো তো আমাদের কি কি হচ্ছে। উপরে এটা আননোন, আননোনটাকে আমি যদি আর এ বলি, আর এ ইন্টু কত হবে? 10 আর এ 10 ইন্টু 10। এরপরে 11.1 কি হবে, প্লাস না মাইনাস? স্যার ক্লকওয়াইজ স্যার। হলে প্লাস হবে। আর এ ইন্টু 10 এর যে ডিরেকশন 11.1 এর ডিরেকশন সেই দিকেই নাকি তার অপোজিটে? একই দিকে স্যার। একই দিকে, একই তাহলে দিকে একই দিকে প্লাস হবে। ইকুয়েশনটা লিখতে থাকো তোমরা, আর এ ইন্টু 10 প্লাস 11.1। 15 এর জন্য যে মোমেন্ট 15 ইন্টু 6, এটা কি একই দিকে নাকি অপোজিটে? নেগেটিভ হবে। এটা অপোজিটে। নেগেটিভ স্যার। তাহলে আমাদের এটা ইকুয়েশন দাঁড়াচ্ছে নেগেটিভ এখন হবে স্যার। পর্যন্ত আর এ ইন্টু 10 প্লাস 11.1 মাইনাস 15 ইন্টু 6। আর একটা আছে 79.8, এটা কোন দিকে? এটাও ক্লকওয়াইজ স্যার। তার মানে আমাদের আর এ ইন্টু 10 যেদিকে সেই দিকেই তো। জি স্যার। তাহলে প্লাস 79.8 ইকুয়াল টু 0। এইবার এখান থেকে তুমি আর এর ভ্যালুটা পাবা। দেখো এটা নেগেটিভ আসবে ভ্যালুটা। আমি এখন দেখাই এখানে ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন কিন্তু করার সুযোগ নাই, ক্যালকুলেশন তোমাকে মনে মনে করেই বসাইতে হবে এখানে। এই দেখো সামেশন আমি এইভাবে এখানে করে দিছি জাস্ট বোঝার জন্য, এটা দেখানোর দরকার নাই এখানে। আর এ ইন্টু স্যার 10 নেগেটিভ আসছে স্যার। প্লাস 11.1 মাইনাস 15 ইন্টু 6 প্লাস 79.8 ইকুয়াল টু 0। তাহলে আর ইকুয়াল টু মাইনাস 0.09 কিপ। এটাকে তাহলে আমরা ডাউনওয়ার্ড 0.09 কিপ বসিয়ে দিব এখানে সরাসরি। এই পয়েন্টটা পাওয়া গেল। তাহলে এই সেগমেন্টের জন্য বি পয়েন্টের রিয়াকশন কত হবে? সামেশন অফ আপওয়ার্ড 15.09 না, ডাউনওয়ার্ড জি স্যার। 0.09, ডাউনওয়ার্ড 15, তাহলে আপওয়ার্ড 15.09। এটাই কিন্তু এখানকার রিয়াকশন নয়, এই পাশ থেকেও একটা পাবে তো সে, এই পাশ থেকে পাচ্ছে 15.09। এবার আমরা এই পাশ থেকে কত পাই সেটা যোগ করে দিলে এখানকার রিয়াকশনটা পাবো। এখানকারটা আমরা এখনো পাইনি, এজন্য আমি আরবিএল বলছি এটাকে, আরবিএল হিসাবে এটাকে আমি রেখে দিলাম 15.09 প্লাস দিয়ে রেখে দিলাম, বাকিটা এই পাশ থেকে আসবে। এই পাশের হিসাব করি, বি পয়েন্ট থেকে আবার রাইট সাইডের মোমেন্ট নেই, দেখি আবার কি কি আসে। আমাদের মনে করে এটা জানা নাই, আরসি সি থেকে আরসি মোমেন্ট ইন্টু 15, সিতে নিল যে কোনো এক জায়গায় নিলেই হবে। এখানে নিলে এখানকার এই যে 35.32 পাওয়া যাবে, এখানে নেওয়াটা ভালো, তাহলে সরাসরি এই রিয়াকশনটা পাওয়া যাবে। আমি যদি এখানে নেই আরসি ইন্টু 15, আরসি ইন্টু 15 একটা পাওয়া যাবে এন্টি ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজ পাওয়া যাবে 4 ইন্টু 15 ইন্টু 7.5। আরসি ইন্টু 15 মাইনাস 4 ইন্টু 15 ইন্টু 7.5 প্লাস 79.8 একই ডিরেকশনে ইকুয়াল টু 0। এখান থেকে পাওয়া যাবে আরসি এর ভ্যালু। দেখো আরসি ইন্টু 15 মাইনাস 4 ইন্টু 15 ইন্টু 7.5 প্লাস 79.8 ইকুয়াল টু 0। এবার কিন্তু পজিটিভই পাওয়া গেছে, তার মানে আপওয়ার্ড 24.68। এটা যদি 24.68 হয়, তাহলে এই সেগমেন্টের জন্য এই পাশে কত থাকবে? 4.60 থেকে বিয়োগ দিলেই পাওয়া যাবে 35.32। তাহলে এই সেগমেন্ট থেকে আপওয়ার্ড 35.32, এই সেগমেন্ট থেকে আপওয়ার্ড 15.09। তাহলে টোটাল পাওয়া যাচ্ছে আপওয়ার্ড 50.41। ক্লিয়ার? 79.8 এটা স্যার এই পজিটিভ কেমন করে সেটা যদি একটু বলতেন। পজিটিভ কেমন করে বুঝলাম না। স্যার এখানে এন্টি ক্লক পজিটিভ ধরা হয়েছে এজন্য। এই যে তুমি মোমেন্ট নেওয়ার সময়, বেন্ডিং মোমেন্ট নেওয়ার সময় সাইনের কথা চিন্তা করো। তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও বি পয়েন্টে, তাহলে তোমার হচ্ছে এই 24 ইন্টু 15, এটা একটা 24 তো না, এখানে আরসি, আরসি ইন্টু 15, এটা একটা এটা যে ডিরেকশনে মোমেন্ট দিচ্ছে 79.8 কি তার অপোজিটে দিচ্ছে নাকি সেই ডিরেকশনে দিচ্ছে, এটা চিন্তা করো। একই ডিরেকশন। তোমাকে বলিনি জিহাদ, যার প্রবলেম সে অ্যানসার করুক। 7 আরসি ইন্টু 15 যেদিকে দিচ্ছে 79.8 তো সেদিকেই দিচ্ছে রিয়াকশন, তাই কি না? এই কারণেই আইদার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরতে হয় এখানে। হ্যাঁ কিছু স্যার 0.09 বের করে দেন স্যার এই যে আরসি বের করে স্যার টোটাল সামেশন করলেও তো স্যার এই আর বিটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা বের করে টোটাল সামেশন করলেও চলে আসবে, কিন্তু এটা দুইটা স্প্যান আছে তো এই জন্য সহজ মনে হচ্ছে। স্প্যান তো 4-5টা থাকতে পারে, 4-5টা স্প্যানই থাকবে ইউজুয়ালি। এত সহজগুলো হয়তো মিড কুইজে আসতে পারে, ফাইনাল পরীক্ষায় তো এত ছোট থাকবে না। এটা জাস্ট সহজে মানে শুরু করার জন্য এটা করতেছি আমি, এইভাবে আর কি হিসাবটা করতে হবে। তো এখানে দেখো আমাদের সবগুলো ফোর্সের ভ্যালু এখন আমাদের জানা। এবার কি আমরা এসএফবি বিএমডি ড্র করতে পারবো না? সবগুলো ফোর্সের ভ্যালু আমাদের জানা আছে, এসএফডি বিএমডি আমরা অবশ্যই ড্র করতে পারবো। এটা আমি আর এখানে শিখাবো না, ফোর্সের ভ্যালু থেকে কিভাবে এসএফডি বিএমডি ড্র করব।
দেখো তারপরও একটু এক ঝলক চোখের দেখায় দেখে নাও কিভাবে করা হয়েছে। 0.09 ডাউনওয়ার্ড নামাই দেওয়া হয়েছে, কন্টিনিউ করলো, 15 বাড়লো নেগেটিভ, তাহলে 15.09 হলো। এখানে এসে -15.09 প্লাস 50.41 পাওয়া গেল 35.32, 35.32 দেন প্লাস 35.32 মাইনাস 4 × 15 = 60 -24.68। এটা ট্রায়াঙ্গুলার হবে যেহেতু এখানে ডিস্ট্রিবিউটেড আছে। এই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি জানা থাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও আঁকা যাবে, বাট খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট 0 না, এখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু হচ্ছে +11.1 উপরের দিকে আছে। তাহলে +11.1 থেকে শুরু করব, দেন শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া গুলো আছে সেগুলো বিয়োগ বা যোগ করে করে বাকি ডায়াগ্রামটুকু ফিল আপ করব। এই হচ্ছে আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা। তো এরকম ছোট প্রবলেম থাকলে এসএফডি বিএমডি ড্র করতে বলা হবে। আর যদি বড় প্রবলেম থাকে, সাপোর্ট সেটেলমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু এসএফডি বিএমডি ড্র করতে বলা হয় না ইউজুয়ালি, শুধুমাত্র মেম্বার এন্ড মোমেন্ট ক্যালকুলেট করতে বলা হয়। কারণ আমরা জানি মেম্বার এন্ড মোমেন্ট ক্যালকুলেট করা মানেই এসএফডি বিএমডি আসলে পারা যাবে, ওটা অ্যাডিশনাল কাজ আর কি। তো আমরা আসলে এই যে এই প্রবলেমটা আছে, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আশা করি সবগুলা প্রবলেমই করতে পারবো। দেখো এখানে প্রবলেমটা, ড্র এসএফডি এন্ড স্যার বিএমডি। হ্যাঁ, প্রত্যেকটা প্রবলেম স্যার মানে কি কেমন মার্কিং করা হবে স্যার? এই কেমন এই marking ধরনের বলতে? প্রবলেম মানে 10 না 15 এরকম মার্ক 15 থাকবে মার্ক, স্যার? 15 মার্ক, এগুলো প্রবলেম 15 মার্ক। 15 কেন, 20 মার্ক। স্যার ক্রেডিটের কোর্স না, 20 একটা প্রবলেমে 20 মার্ক এগুলো। জি স্যার। এখানে দেখো যে আমাদের ড্র এসএফডি এন্ড বিএমডি ফর দিস অফ দি স্টিল বিম if the support C sinks by 8 millimeter and support A rotates by 0.003 radian clockwise. I এর ভ্যালু দেওয়া আছে এত সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এরকম একটা বিম আছে, কন্টিনিউয়াস বিম, সাপোর্ট সি সেটেল করছে 8 মিলিমিটার, আর সাপোর্ট এ তো রোটেট করার কথা না, কিন্তু সে রোটেট করছে 0.003 রেডিয়ান। এই কেস যদি হয় তাহলে আমাদের এই প্রবলেম যদি আমরা করতে পারি, এর চেয়ে কঠিন আর বিমের প্রবলেম হয় না। বিমের প্রবলেম এর চেয়ে কঠিন আর কিছু হবে না, এটা সবচাইতে কঠিন বিমের প্রবলেম। দেখো মোমেন্ট অফ ইনারশিয়াও আলাদা, আই এর ভ্যালু দেওয়া আছে, বাট এই মেম্বারের জন্য ভ্যালুটা হচ্ছে আই, এই মেম্বারের জন্য ভ্যালুটা হচ্ছে 2i, এই মেম্বারের জন্য 1.5i, এই মেম্বারের জন্য 2i। সবগুলো মেম্বারের মোমেন্ট অফ ইনারশিয়া আলাদা। আবার আমাদের দুই জায়গায় একসাথে আমাদের হচ্ছে সেটেলমেন্ট আছে, একটা রোটেট করছে, একটা আমাদের ডাউনওয়ার্ড সেটেলমেন্ট হয়েছে। তো এখানে দেখো রোটেশনটা নিয়ে আবার স্যার রোটেশনের ব্যাপারে তো কোনো কাজ করলাম না। রোটেশন কিন্তু কিছুই না, ডিরেক্টলি থেটা, যেখানে আমাদের ডেল্টা দেওয়া আছে, ডেল্টাকে আমরা থেটা বানায় নিচ্ছি কিভাবে, ডেল্টা বাই এল করে আর বানায় নিচ্ছি। এখানে রোটেশনটা সরাসরি আর এর ভ্যালুই দেওয়া আছে। এটা আমাদের এই আর এর ভ্যালু যদি এখানে যেমন সি সাপোর্ট সেটেল করছে নিচের দিকে, রোটেশন ইয়ার সেটেলমেন্টের ভ্যালু দেওয়া আছে, কারেসপন্ডিং আর আমরা ক্যালকুলেট করে নিচ্ছি ডেল্টা বাই আর, ডেল্টা বাই এল করে। আর এখানে সরাসরি অ্যাঙ্গেল দেওয়া আছে, তার মানে আর এর ভ্যালুটাই দেওয়া আছে। অর্থাৎ এ পয়েন্টে থেটা এ যেটা হবে তার সাথে অ্যাডিশনালি 0.003টা অ্যাড করতে হবে। এবি এর ইকুয়েশন যখন আমরা করব, এবি পার্টের ইকুয়েশন যখন আমরা করব, তখন আমরা থেটা এ না লিখে থেটা এ প্লাস 0.003 বা মাইনাস 0.003 লিখবো, ডিপেন্ডিং অন দি সাইন। এখানে সাইন কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। তো তাহলে আমাদের থেটা এর সাথে 0.003টা যোগ হবে, এইটুকুই ডিফারেন্স এখানে। তো দেখি আমরা এই প্রবলেমটা দেখি। এটা একটু ভালো, কোনো জায়গায় না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করো। আসলে বোর্ডে করাটা আসলে সবচাইতে বুদ্ধিমানের কাজ ছিল, কিন্তু বোর্ডে এখানে এই প্রবলেম গুলো করাটা এখানে টাফ। এখানকার যে হোয়াইট বোর্ড অপশনটা আছে এখানে বরং সেগমেন্ট টু সেগমেন্ট ভালো করে দেখাই, বুঝতে না পারলে তখন জিজ্ঞেস করলে ওখানে বুঝাই দেওয়া যাবে। প্রথমে আমাদের ফিক্সড এন্ড মোমেন্ট ক্যালকুলেশন, এটাতে কোনো রকেট সায়েন্স নাই, আমরা যেভাবে আগে করছি সেভাবেই। এবি সেগমেন্টের ফিক্সড এন্ড মোমেন্ট টিএবি স্কয়ার বাই এল স্কয়ার বা পিভিএ স্কয়ার বাই এল স্কয়ার, এই ফর্মুলা থেকে এবি সেগমেন্টের ফিক্সড এন্ড মোমেন্ট বের হবে। তোমরা এটা সাথে সাথে বের করার চেষ্টা করে দেখো মিলে কিনা। এমএফ এবি 90 ইন্টু 2.5 ইন্টু 1.25 স্কয়ার ডিভাইড বাই 3.75 স্কয়ার, টিএবি স্কয়ার বাই এল স্কয়ার। আচ্ছা এগুলো, আচ্ছা এগুলা ক্যালকুলেশন করা লাগবে না, যেখানে লাগবে সেখানে আমি ক্যালকুলেশন করাবো তোমাদেরকে। ফিক্সড এন্ড মোমেন্ট এট এবি, এটা আমাদের এবি পাওয়া গেল, বিএ পাওয়া গেল, বিসি হচ্ছে ডব্লিউ এল স্কয়ার বাই 10 হবে, 12 হবে, ডব্লিউ এল স্কয়ার বাই 12, এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ, সবগুলোর ক্ষেত্রেই এই পাশে নেগেটিভ এই পাশে পজিটিভ। দেখো সবগুলো আমরা ওইভাবে বের করছি।
হোয়াট অ্যাবাউট ডিই? ডিই মেম্বারের জন্য ফিক্সড মোমেন্ট কত হবে বলতে পারবে? ক্যান্টিলিভারের স্যার জন্য তো ক্যান্টিলিভার পোর্শন হ্যাঁ, তাহলে স্যার 20 × 1.5 হবে স্যার। এটা কিন্তু 20 × 1.5। এটার জন্য কিন্তু আবার স্যার এটা তো ফর্মুলা নাই, ক্যান্টিলিভারের জন্য ফর্মুলা দিবে কেন? সরাসরি 20 × 1.5 ফর্মুলা দেওয়ার তো কিছু নাই। বাট এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে ডি পয়েন্টে? 20 × 1.5 ক্লকওয়াইজ 20 × ডি 1.5 পয়েন্টে ডি পয়েন্টে Clockwise, এটা sir. যে মোমেন্টটা হবে, মোমেন্টটা কোন ডিরেকশনে হবে? ডি পয়েন্টে আমাদের হচ্ছে অ্যাপ্লাইড মোমেন্টটা Anti-clockwise এইদিকে হবে, হচ্ছে sir. ক্লকওয়াইজ স্যার, এরকম, তাহলে আমাদের Anti-clockwise, sir. এখানে কি হবে? এরকম Sir, করে রেজিস্ট করবে anti-clockwise না? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। তাহলে এটা জি স্যার সাইন কি হবে? এই যে স্যার নেগেটিভ স্যার 20 × 1.5 নেগেটিভ 30, হবে 30 এর সাইনটা জি কি স্যার হবে? নেগেটিভ নেগেটিভ না? স্যার ওই নেগেটিভ AC হবে স্যার। ইকুয়াল টু -30। এই হচ্ছে স্যার। আমাদের ফিক্সড মোমেন্ট। ফিক্সড মোমেন্ট ক্যালকুলেট এ পর্যন্ত ক্যালকুলেট করতে পারলে মনে করো যে 30% মার্কস হবে আর কি। ফিক্সড মোমেন্ট ক্যালকুলেট করা কিন্তু কোনো ব্যাপার না। ফিক্সড মোমেন্ট চলে আসলো, এরপরে আমাদের কাজ হচ্ছে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন তৈরি করা। এখানে আমাদের কিছু ভেজাইল্লা কাজ আছে, যেহেতু আমাদের দুই জায়গায় সাপোর্ট সেটেল করছে। সবার আগে আমরা যেটা বলবো, ডিই পোর্শন কিন্তু অলরেডি আমার ডিটারমিনেন্ট। ডিই পোর্শনের জন্য এই কারণে আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের প্রয়োজন নাই, কারণ মেম্বার এন্ড মোমেন্ট আমি পেয়ে গেছি। মেম্বার এন্ড মোমেন্ট পাওয়ার জন্য না স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন তৈরি করতেছিলাম। মেম্বার এন্ড মোমেন্টে যেহেতু সরাসরি ভ্যালু আকারে পেয়ে গেছি, সুতরাং আমাদের এখানে কিন্তু স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের প্রয়োজন নাই। এই যে আমাদের যে 30 এর ভ্যালু পাইছি ফিক্সড এন্ড মোমেন্ট, ওটাই তো মেম্বার এন্ড মোমেন্ট। এখানে তো আর কোনো অ্যাডিশনাল মোমেন্ট আসতেছে না। ই পয়েন্টে যেহেতু সাপোর্ট নাই, সোজা কথা মনে রাখবা, যদি ক্যান্টিলিভার পোর্শন থাকে তাহলে আমাদের ক্যান্টিলিভার পোর্শনের জন্য আমাদের ইয়া লাগে না, স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন লাগে না। লাগবে আমাদের এবি, বিসি এবং সিডি তিনটা সেগমেন্টের জন্য। তো এখানে আমাদের প্রবলেম গুলো হচ্ছে এবি সেগমেন্টে আমাদের একটা এডিশনাল রোটেশন আছে। তার মানে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারতাম। এবি সেগমেন্টে কিন্তু কোনো সাপোর্ট সেটেলমেন্ট নাই, এ এবং বি কেউ কিন্তু সেটেল করেনি, ভার্টিক্যাল সেটেলমেন্ট ডেল্টা নাই, তার মানে আর আসবে না। কিন্তু এখানে এডিশনাল সেটেলমেন্ট আছে একটা 0.003, যেটা থেটা এর সাথে অ্যাড হবে। থেটা এর সাথে 0.003 অ্যাড হবে, শুধুমাত্র থেটা এর সাথে, থেটা বি এর সাথে কিন্তু অ্যাড হবে না, যেহেতু বি পয়েন্টে অন্য কিছু হয়নি। এ পয়েন্টে এডিশনাল একটা রোটেশন হয়েছে, থেটা এর সাথে এটা অ্যাড হবে, এটা একটা চেঞ্জ এখানে। আর একটা হচ্ছে সি পয়েন্টে এই চেঞ্জটা শুধুমাত্র এবি মেম্বারে ইফেক্টিভ, অন্য কোনো জায়গায় এটার কোনো ইফেক্ট যাবে না, যেহেতু থেটা এ নিয়ে কারবার, থেটা এ তো শুধু এবি তে ইফেক্ট করবে, অন্য কোথাও যাবে না। এখন সি পয়েন্টে সাপোর্ট সেটেল করেছে, এর ইফেক্টটা বিসি মেম্বারে যাবে, সিবি মেম্বারে যাবে, সিডি মেম্বারে যাবে, ডিসি মেম্বারে যাবে, যেহেতু দুইটা মেম্বারকে ইফেক্ট করবে সি পয়েন্টেড সেটেলমেন্ট। যদি কোনো একটা ইন্টারমিডিয়েট মেম্বারের ভার্টিক্যাল সেটেলমেন্ট হয়, সেটা কিন্তু কানেক্টিং দুই পাশের মেম্বারকেই এফেক্ট করে, এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের বিসি এবং সিডি এর জন্য আমাদেরকে ওই যে আর ওয়ালা যে ইকুয়েশনটা ছিল সেটা ব্যবহার করতে হবে। এবি এর জন্য আমাদেরকে সিম্পল ইকুয়েশন ব্যবহার করব, বাট থেটা এ এর পরিবর্তে থেটা এ প্লাস 0.003 এইটা ইউজ করব, এইটুকুই ডিফারেন্স। তার আগে এখানে আমাদের ইউনিট কনভার্সনেরও ব্যাপার আছে, মিলিমিটার, মিটার, কিলোনিউটন, সেন্টিমিটার টু দি পাওয়ার 4, রেডিয়ান, রেডিয়ানটা নিয়ে সমস্যা নেই, রেডিয়ান রেডিয়ানই থাকবে, কিন্তু এখানে আমাদের এই যে মিলিমিটারটা আছে এটাকে আমাদের মিটারে ব্যবহার করতে হবে, সেন্টিমিটার টু দি পাওয়ার 4 আছে এটাকে আমাদের মিটার টু দি পাওয়ার 4 এ ব্যবহার করতে হবে। আর একটা জিনিস দেওয়াই নাই, ই এর ভ্যালু, ই এর ভ্যালু দেওয়াই নাই, দেওয়া থাকবেও না, কারণ বলা হয়েছে এটা স্টিল বিম। স্টিল বিমের জন্য ই এর ভ্যালু আমরা কখনোই বলে দিব না। ভ্যালু কত বলো? 29 into 10 to the power 6. এই এসআই ইউনিট 200 কিলোনিউটন পার 200 জিপিএ, 200 GPA জি স্যার। 200 জিপিএ, কিন্তু জিপিএ মানে হচ্ছে তো গিগা নিউটন পার মিটার স্কয়ার, আমাদের প্রয়োজন কিলো নিউটন পার মিটার স্কয়ার, সব লোড আছে কিলো নিউটন। 6 কিলোনিউটন পার মিটার স্কয়ার। 6 হবে না 3 হবে? স্যার 6 হবে স্যার। 6 200 × 10⁹ হচ্ছে গিগা নিউটন, রাইট? 3 কমে গেলে আসবে মেগা নিউটন, আরো 3 কমলে আসবে কিলো নিউটন। 6 হবে না 3 হবে? 6 হবে স্যার। স্যার Sure. 6 ই করতাম স্যার, 200 into 10 to the power 6। 6 হবে স্যার। 200 গুণ দিতে হবে। 10⁶ হবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে, ও আচ্ছা ইয়া তো ঠিক আছে, না ঠিক আছে, কিলো নিউটনে আছে, 10⁻³ দিলে মেগা নিউটন হবে। ওকে, তাহলে আমাদের স্লোপ ডিফ্লেকশন এখানে একটু লিখছি আমি, এগুলা লেখারও প্রয়োজন নাই তোমাদের, তুমি মনে করো লিখবো না, আমি জাস্ট বোঝার জন্য এখানে লিখছি। কে রেজ হ্যান্ড করছে? আশিক বলো, আশিক কি বলতে চাও?
না এমনি হ্যান্ড রেজ হয়ে গেছে? জি স্যার এমনি হ্যান্ড রেজ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখানে আমি কিছু লিখছি at as the point E has no internal moment, so slope deflection equation is not required for the member DE or ED. And as the support A rotates by 0.003 radian clockwise, theta A will be replaced by theta A plus 0.002. প্লাস হয়েছে কারণ ক্লকওয়াইজ, আমরা ক্লকওয়াইজ পজিটিভ নিয়েছি ডেরিভেশনের সময়, সুতরাং আমাদের এখানে ক্লকওয়াইজ একটা অ্যাডিশনাল যদি রোটেশন আসে তাহলে এটা আমাদের অরিজিনালের সাথে যোগ হয়ে যাবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিত এখানে আমরা সিম্পলি মাইনাস দিয়ে দিতাম, theta A মাইনাস 0.002। এটা কোথায় ইউজ হবে? শুধুমাত্র এ বি এবং বিএ এর ইকুয়েশনে, অন্য কোথাও কিন্তু ইউজ নাই। অর্থাৎ যে যত জায়গায় থেটা এ আছে তত জায়গায় আমি থেটা এ প্লাস 0.002 বসাই দেবো, শেষ। এটা হচ্ছে কথা। সরি 0.003 হবে, এটা রেডিয়ানে 0.003 আছে, এটা আমাদের কি বলে মিস্টেক আছে এখানে একটা, 0.003 হবে এটা। 0.003 ছিল না 0.002 ছিল প্রবলেমে? 003 ছিল। হ্যাঁ 3 ছিল স্যার। হ্যাঁ 3 ছিল, এটা 0.003 হবে। এইটা একটা চেঞ্জ আছে। আর সাপোর্ট সি যেহেতু সিঙ্ক করতেছে, সুতরাং slope deflection equations in case of support settlement will be applied for BC, CB, CD and DC. যত জায়গায় সি শব্দটা আছে যে মেম্বারগুলোতে, সব মেম্বার এফেক্টেড হবে এই সাপোর্ট সিঙ্কিং এর কারণে। তো ওই চারটা জায়গাতে আমাদের সাপোর্ট সিঙ্কিং এর ইকুয়েশনটা বসাইতে হবে। আমরা এখানে ভ্যালুগুলো কনভার্ট করে নিচ্ছি। E ইকুয়াল টু 200 জিপিএ ছিল 200 × 10⁶ কিলোনিউটন পার মিটার স্কয়ার। I ইকুয়াল টু ছিল 20,800 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটা 2.08 × 10⁻⁴ মিটার টু দি পাওয়ার 4 হয়। I এর ভ্যালুও গিভেন না দেওয়া থাকতে পারে, মেম্বারের ক্রস সেকশন বলে দেওয়া থাকতে পারে, তখন I বের করে নিতে হবে। সুতরাং I এর যেগুলো কনভেনশনাল ফর্মুলা আছে সেগুলা কিন্তু জানা থাকতে হবে, bh³/12 πr4/4, এগুলা কিন্তু আমাদের জানা থাকতে হবে। যাই হোক, E এবং I কে আমরা আমাদের প্রয়োজনীয় ইউনিটে কনভার্ট করে নিলাম। EI এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি, কারণ EI বসিয়ে দিতে হয়। এবার তো আর EI রেখে দেওয়ার উপায় নাই, কারণ আমাদের যেহেতু এক্সাক্ট ভ্যালু চলে আসছে, এখানে কিন্তু সব জায়গাতে এক্সাক্ট ভ্যালু ইউজ করতে হবে, ওই যে ডিফ্লেকশনের একটা ভ্যালু থাকার কারণে। যেটা আমি ওই যে ইয়ার সময় বলছিলাম, থিওরি পড়ানোর সময় বললাম যে আমাদের যদি সাপোর্ট সেটেলমেন্ট থাকে তখন কিন্তু আমাদের এক্সাক্ট ভ্যালু বসাইতে হবে, EI ওই কনস্ট্যান্ট রেখে দিয়ে সলিউশন করা যাবে না। তো আমাদের EI এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি 41,600 কিলোনিউটন ইনটু মিটার স্কয়ার। MAB প্রথমটার জন্য আমাদের মোমেন্ট ইকুয়েশন বের করতে চাই AB। MAB এর জন্য MFAB এটা তো আসবেই -25। তারপরে দেখি আমাদের -2 EI/L ওটাও আসবে, কিন্তু তারপরে থেটা A এর জায়গায় আমরা কি লিখবো ওইভাবে দিছি। 2 EI/L আছে, 2 × থেটা A ছিল, থেটা A এর জায়গায় আমি লিখছি থেটা A প্লাস 0.003, শুধু এইটুকুই চেঞ্জ করেছি। থেটা B কিন্তু থেটা B এর মতোই রয়ে গেছে। 2 থেটা A ছিল, থেটা A এর জায়গায় আমি থেটা A প্লাস 0.003 দিছি। এখানে কিন্তু আর নাই, এটা সিম্পল ফর্মুলা। বি পয়েন্টে যদি সাপোর্ট সেটেল করতো তাহলে আমাদের এখানে আরও চলে আসতো, হতে পারে বি পয়েন্টও সেটেল করতে পারে, সেক্ষেত্রে এখানে -3 আরও চলে আসবে। সেটা পরে, এখানে যেহেতু নাই এখানে অসুবিধাও নাই। এগুলা সব এখন বসিয়ে দিব আমরা, সব বসিয়ে দিলে এইটা পাওয়া যাবে। আমি ভগ্নাংশ আকারে রাখছি, কারণ অবশ্যই এটাতে ভগ্নাংশ আকারে রাখার পরেও 1 কিলোনিউটন কম বেশি হয়ে গেছে, অর্থাৎ সাপোর্ট জয়েন্টে মোমেন্টে গিয়ে 0 হয় না, 1 কিলোনিউটন কম বেশি হয়। তবে এখানে 400 200 300 কিলোনিউটনের জায়গায় 1 কিলোনিউটন কম বেশি হওয়া রিজনেবল, সমস্যা নাই। তোমরা এটা ঝামেলা মনে করলে ভগ্নাংশও রাখতে পারো, সমস্যা নাই, ফুল মার্কসই পাবা। যদি মনে করো আমি এগুলা রাখবো না, এটা বসানোর সমস্যা হচ্ছে, 2 দশমিক পর্যন্ত নিয়ে বসাই দিও, সমস্যা নাই। স্যার হ্যাঁ অ্যানসারের ক্ষেত্রে যদি যে ওইরকম 1-2 নিউটন অসুবিধা নেই, ইয়া হয়, সমস্যা হবে না স্যার? 10% পর্যন্ত ভেরিয়েশন আমাদের, যেমন যদি এখানে যেমন আমাদের 300 কিলোনিউটন মতো হয়তো আসবে, তাহলে 3 কিলোনিউটন কম বেশি হলেও আমরা মনে করবো যে ঠিকই আছে। আর প্রসিডিউর যদি ফুললি ঠিক ওকে থাকে, স্যার। ক্যালকুলেশন ভুল থাকলে স্ট্রাকচার প্রবলেম এমনিতেই 80% মার্কস দিয়ে দেওয়া হয়। যাই হোক, আমাদের হচ্ছে এইটা ছিল ফিক্সড এন্ড মোমেন্ট, আগেই বের করা ছিল। আর এই ফর্মুলাতে বসায় দেওয়ার পরে EI এর ভ্যালু বসিয়ে দিয়েছি, L এর ভ্যালু বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এই ইকুয়েশনটা আসে, এটাকে একটু সিম্পলিফাই করলে MAB ইকুয়াল টু এইটা হয়। MBA ইকুয়াল টু কি হবে তাহলে? MBA ইকুয়াল টু, এটা ফিক্সড এন্ড মোমেন্টটা চেঞ্জ হবে। আর এবার কিন্তু সরাসরি এটা, এই যে থেটা A থেটা B এর পরিমাণটা কি বলে কোএফিসিয়েন্ট গুলাকে অল্টারনেট করে দিলে হবে, বাট এই ভ্যালুটা কিন্তু একই থাকবে না। এই যে এইটা 133.12 ছিল, কারণ এবার 2 এর সাথে গুণ ছিল। পরের বার তো থেটা A সিঙ্গেল, 2 তো থেটা B এর সাথে, MB এর ইকুয়েশনের ক্ষেত্রে। MB এর ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ফর্মুলা কি থেটা A প্লাস 2 থেটা B, তাহলে আমাদের 0.003 এর সাথে এবার কিন্তু 2 গুণ হবে না,
সুতরাং 133.12 এটা আসবে না, এর অর্ধেক আসবে, 66.56 আসবে। করে দেখো, জাস্ট বসাই দিলেই পেয়ে যাবে এটা। তো এখানে আমাদের MBA টা আসে এরকম, এইটা MBA। এবার আসি আমরা BCA এবং CD এর ব্যাপারে, এখানে আমাদের ঝামেলা আছে। এবি মেম্বারেরটা আমরা সহজেই করে ফেলছি, শুধুমাত্র থেটা এর জায়গায় থেটা এ প্লাস 0.003 দিয়ে কাজ হয়ে গেছে। BC এর ক্ষেত্রে দেখো সি পয়েন্ট সেটেল করে গেছে, এবং সি পয়েন্ট যেহেতু ডাউনওয়ার্ড সেটেল করেছে, সুতরাং BC মেম্বারের জন্য এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? BC মেম্বারের জন্য ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে আমাদের BC মেম্বারের জন্য সি পয়েন্টের সেটেলমেন্টের ইফেক্টটা হবে পজিটিভ, দ্যাট মিন্স আর এর ভ্যালুটা হবে পজিটিভ। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখবো 8 মিলিমিটার ডিভাইডেড বাই 3 মিটার ডেল্টা বাই এল, প্লাস আর ইকুয়াল টু ডেল্টা বাই এল, এটা প্লাস হবে, সরি BC মেম্বারের জন্য দেখো আর ইকুয়াল টু প্লাস ডেল্টা বাই এল, প্লাস লেখা হয়েছে কারণ এই BC মেম্বারের জন্য ইফেক্টটা হচ্ছে আমাদের কি বলে ক্লকওয়াইজ রোটেশন ইফেক্টটা। আমাদের ডেল্টা বাই এল 8 মিলিমিটার বাই 3 মিটার 8 বাই 3000, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এখন আমাদের ইকুয়েশনে আগের ইকুয়েশনই শুধুমাত্র -3R আসছে একটা ভিতরে। খেয়াল করে দেখো, আমাদের এবি মেম্বারে যখন আমরা কাজ করছি মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালু কিন্তু আই তো আই বসাইছি, পরের গুলাতে কি আই বসালে চলবে? BC মেম্বারে ভ্যালু 2I না, ভ্যালু তো 2I, তাহলে আমাদের এখানে কিন্তু ইকুয়েশনে ওইভাবে বসাইতে হবে। দেখো 2EI ছিল, EI না দিয়ে আই এর জায়গায় আমি 2I বসাইছি, তারপরে আই এর ভ্যালু বসাবো, EI এর ভ্যালু বসাবো আর কি। তার মানে 4EI বাই এল হয়ে গেছে এখানে। EI এর ভ্যালু তো আমাদের ক্যালকুলেট করাই আছে 41,600, এগুলো বসিয়ে দিব আমাদের এখানে। টোয়াইস থেটা বি প্লাস থেটা সি -3R আছে, 3R এর জায়গায় আর এর ভ্যালুটা বসাবো। তো এখানে আমাদের ক্যালকুলেশন করে দিলে, এই সিম্পলিফাই করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম দাঁড়াবে। ফাইনালি আরো সিম্পলিফাই করার পরে এইটা MBC MCB, জাস্ট এটাকে শুধু টোয়াইস থেটা বির জায়গায় এখানে থেটা বি, এখানে টোয়াইস থেটা সি, বাকি সবকিছু সেম। তার মানে কোএফিশিয়েন্ট গুলাকে জায়গাটা অল্টারনেট করে দিলেই হবে। হ্যাঁ স্যার, এটা স্যার EI থিটা বি রেখে জাস্ট আই এর ভ্যালুটা স্যার ওই আর এর সাথে মাল্টিপ্লাই করে দিলে হবে না? আই এর ভ্যালু কেমন? ই এর ভ্যালু গুণ করতে হবে না আর এর জি সাথে? স্যার, EI এর ভ্যালুটা আর এর সাথে মাল্টিপ্লাই করে দিলে এখানে তুমি রাখলা, এখানে EI ফুল ভ্যালু রাখলা, এখানে আবার EI রাখলা, এটা কেমন হবে তাহলে? এটা এ থেটা বির ছোট সাথে তো আর কি EI স্যার। রাখতেছো, এখানে তো দিতেই হচ্ছে, তোমাকে ভ্যালু। আলটিমেটলি শেষে গিয়ে তোমাকে দেওয়াই লাগবে। একেবারে লাস্টে যে ইকুয়েশন সাজাবো যখন, তখন হলো ভ্যালু বসানোই লাগবে। যাই হোক, আমাদের হচ্ছে MBC গেল, MBCর ইকুয়েশন করে দেখো, যদি হয় তো হলো, মিলাইতে পারলে ভালো। MCB তে আমাদের ফিক্সড এন্ড মোমেন্টটা চেঞ্জ হয়ে গেল, আর আমাদের এই কোএফিশিয়েন্ট গুলা শুধু জায়গা বদল করলো। থেটা সিটা থেটা বি তে আসলো, থেটা বিটা থেটা সি তে গেল। আর আমাদের এই যে এই ভ্যালুটা, ওই যে কি বলে 3R, এটা তো একই আছে, দুই ইকুয়েশনের জন্য সেম আছে, সুতরাং এই ভ্যালুর কোনো চেঞ্জ নাই, ওটাই এখানেও চলে আসলো। শুধুমাত্র ফিক্সড এন্ড মোমেন্ট চেঞ্জ হওয়ার কারণে ওভারঅল এই কোএফিশিয়েন্টটা এখানে চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল 27,299/60, এখানে 25,949/60 যোগ বিয়োগ হরে এখানে ছিল -11.25, এখানে +11.25। তো যাই হোক, আমাদের MBC MCB পাওয়া গেছে। এবার সিডি এর ক্ষেত্রে দেখো, মেম্বার সিডি এর ক্ষেত্রে সি সেটেল করছে, অর্থাৎ বাম দিকের কি বলে বাম এন্ড লেফট এন্ড যদি সেটেল করে, তখন কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ কি বলে ইফেক্ট দেয়, তখন এই সেটেলমেন্টটা হবে আমাদের নেগেটিভ। লেফট সাপোর্ট যদি সেটেল করে, এই সেটেলমেন্টটা হবে নেগেটিভ। তার মানে এবার আমাদের যে ডেল্টার ভ্যালুটা হবে, এটা কিন্তু -8 বাই কি বলে ভ্যালু কত হবে 3 মিটার, এটা 3 মিটার, লাকিলি এখানে ভ্যালু চেঞ্জও হতে পারতো, এখানে -8/3000 হবে আমাদের ডেল্টার ভ্যালু, যেহেতু এটা ইফেক্টটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমরা ওইটাই এখানে দেখিয়েছি ফর মেম্বার সিডি। ইফেক্টটা হচ্ছে এবার -8/3000, তার মানে এগুলো আসলে প্লাস হয়ে যাবে, +3R হয়ে যাবে, +332.8 হয় আসলে দুই ক্ষেত্রেই। তো এগুলা এখানে বসায় দেওয়ার পরে MCD এবং MDC এর ইকুয়েশন হবে। এবার কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া 1.5I, এর আগে 2I ছিল, তার আগে ছিল সিম্পল I, এবার 1.5I, তার মানে 3 হয়ে যাবে, 1.5 আর হাফ কি বলে 2 গুণ করে। তো আমাদের এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। আমরা প্রত্যেকটা মেম্বার এন্ড মোমেন্টের জন্য ইকুয়েশন পাইছি, MD আমাদের জানাই আছে।
এবার আমরা জয়েন্ট কন্ডিশন অ্যাপ্লাই করব। জয়েন্ট কন্ডিশন কি কি আছে? সবচেয়ে মানে আমাদের ইফেক্টিভ জয়েন্ট কন্ডিশন হচ্ছে থিটা এ ইকুয়াল টু 0, যেহেতু এ পয়েন্টে মোমেন্ট নাই, ঠিক আছে। আমরা কিন্তু 0 আমার মনে হচ্ছে এ পয়েন্টে তো 0.003 রেডিয়ান বলা আছে, যেটা বলা আছে সেটা তো আমরা নিয়ে নিছি, কিন্তু ইকুয়েশন অনুযায়ী যেটা থিটা এ সেটা 0 হবে না, এখান থেকে জি স্যার। 0 হবে। সেটাই তুমি যদি ওটা না নিতা তাহলে তুমি যদি তুমি 0.003 না নিয়েও কাজ করতে পারো, সেক্ষেত্রে তোমাকে করতে হবে কি লাস্টে গিয়ে যখন জয়েন্ট কন্ডিশন বসাবা তখন থিটা এ ইকুয়াল টু 0.003 বসাইতে হবে, তাহলেও একই রেজাল্ট আসবে। এখানে যদি ওই এম এ বি এম বি এ ইকুয়েশনে যদি তুমি এটা 0.003 নাও, এটা যদি নিলা না তুমি, ফাইনালি গিয়ে থিটা ইকুয়াল টু 0.003 বসাইতে হবে, ঘুরে ফিরে রেজাল্ট একই হবে। তো যাই হোক, আমাদের থিটা এ ইকুয়াল টু 0 আগে আমরা বসাবো। দ্যাট মিন্স আমাদের এম এ বি এবং এম বি এ এই দুইজনের ইকুয়েশন থেকে থিটা এ দুইটা আউট হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে আমরা একটু সিম্পল করে আরো দুইটা রিলেশন পাবো, এম এ বি এবং এম বি এ। এরপরে আর আমাদের হাতে অন্য কোনো অপশন নাই। এবার আমাদেরকে যে একটাই অপশন, প্রত্যেকটা নোডে কি বলে সামেশন অফ মেম্বার এন্ড মোমেন্ট ইকুয়াল টু 0। তার মানে এম বি এ প্লাস এম বি সি ইকুয়াল টু 0, এম সি বি প্লাস এম সি ডি ইকুয়াল টু 0, এম ডি সি প্লাস এম ডি ই ইকুয়াল টু 0। এই চারটা কন্ডিশন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এম বি এ প্লাস এম বি সি ইকুয়াল টু 0 বসাই। ভ্যালুগুলা যেহেতু আমাদের ক্যালকুলেট করাই আছে, এখানে দেখো এম বি এ প্লাস এম বি সি ইকুয়াল টু 0 বসাইলে এই যে প্রথম তিনটা হচ্ছে এম বি এ, পরের তিনটা হচ্ছে সরি পাঁচটা টার্ম কেন, এম বি এ তে তো দুইটা টার্ম, এম বি এ যে এটা এখানকার রিডিউস ফর্ম ইউজ করব আমরা, থিটা এ তো 0, তাহলে এই যে এইখান থেকে দুইটা টার্ম আর এই তিনটা হচ্ছে এম বি সি বসাইলে 0, তাহলে থিটা বি এবং থিটা সি এর একটা ইকুয়েশন পাওয়া গেল। আবার এম সিডি প্লাস এম সিবি প্লাস এম সিডি ইকুয়াল টু 0, অর্থাৎ সি পয়েন্টের দুইটা মেম্বার এন্ড মোমেন্টের সমষ্টি 0, সেখান থেকে আমরা পাবো এই তিনটা আর এই তিনটা, এটা ইকুয়াল টু 0। এখানে পাওয়া যাবে থিটা বি, থিটা সি এবং থিটা ডি এর একটা ইকুয়েশন। এই দুইটা থিটা সি যোগ করে দিব, থিটা বি থাকবে, থিটা ডি থাকবে, আলটিমেটলি এইটা ইকুয়েশন। থিটা বি, থিটা সি এবং থিটা ডি এর একটা ইকুয়েশন পাওয়া যাবে। দেন এম ডিসি প্লাস এম ডিই ইকুয়াল টু 0, অর্থাৎ ডি পয়েন্টে এখানে এসে ডি তো -30 আর ডিসি এর ইকুয়েশন এইটা, এখান থেকে থিটা সি প্লাস থিটা ডি এর আরেকটা ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3, 4 এবং 5 এই তিনটা ইকুয়েশন আমরা সলভ করতে পারবো, আননোন তিনটা, ইকুয়েশন তিনটা। তাহলে ইকুয়েশন নাম্বার 3 এ থিটা ডি নাই, থিটা ডি এর কোএফিসিয়েন্ট এখানে 0। ইকুয়েশন নাম্বার 4 এ সবাই আছে, ইকুয়েশন নাম্বার 5 এ আবার থিটা বি নাই, থিটা বি এর কোএফিসিয়েন্ট 0। তাহলে আমরা তিনটাকে নিয়ে আমরা এখানে ঝামেলায় যাব না, ক্যালকুলেটরকে সলভ করতে বলবো, তিনটা আননোন, তিনটা ইকুয়েশন দিয়ে দিব, ক্যালকুলেটর সলভ করে তোমাকে এই রেজাল্টটা দিবে। আমি করছি, ভুল হওয়ার কথা না এটা, ক্যালকুলেটর সলভ করে তোমাকে এই থিটা এ, থিটা বি এবং থিটা সি এর তিনটা ভ্যালু তোমাকে দিবে। এই ভ্যালুগুলা স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনে বসিয়ে দিলেই প্রত্যেকটা মেম্বার এন্ড মোমেন্ট আমরা পেয়ে যাব। এম এ বি এর ইকুয়েশনে থিটা বি এর ভ্যালু বসিয়ে দিব, এইটুকু বসালে 147.6 কিলোনিউটন টু মিটার পাওয়া গেল। এম বি এর ভ্যালু এটা বসায় দিব, এম বি সি এর ভ্যালু বসায় দিব 196.5। দেখো এম বি এ আসছে 195.5, এম বি সি আসছে 196.5, যোগ করলে 1 থেকে যায়, মানে আমাদের ওই যে কি বলে ইয়াটা নেওয়ার পরেও আমাদের একটু কম চলে আসছে। এই যে এইখানে এই ঝামেলাটা হয়েছে, 1.78 এর পরে আরো কিছু ইয়া ছিল, সেগুলোতে আমি নিইনি, এখানেও 1.1 এর পরে আরো কিছু ডিজিট ছিল, এগুলো নিলে আমার এখানকার ভ্যালুটাও এক্স্যাক্টলি মিলেই যেত। এটা দরকার নাই, 195 তো 2 পর্যন্ত ডিফারেন্স হলেও আমরা কিছু বলতাম না, আমাদের ক্যালকুলেশনের জন্য হয়েছে। যাই হোক, এম বি এ এবং এম বি সি সামান্য একটু ভেরি করছে। এম সি বি আসছে -211.7, এম সি ডি আসছে 210.5, এখানে 1.2 ডিফারেন্স হয়েছে এখানে। আর এম ডিসি এবং এম ডি এর মধ্যে 0.4 ডিফারেন্স হয়েছে। এগুলাকে আমরা নেগলিজিবলি ধরবো, তারপর চাইলে এখানে একটা ল্যাঙ্গুয়েজ করে লিখে দেওয়া যেতে পারে, ডিউ টু ডেসিমাল পয়েন্টস ইন ক্যালকুলেশন এমবিএ এন্ড এমবিসি ইজ ভেরিড বাই 1 কিলোনিউটন। দেখো আমাদের 196.195, দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাকসেপ্ট করব আমরা, বা দুইজনের এভারেজ অ্যাকসেপ্ট করাটা বেটার। আমরা 196 অ্যাকসেপ্ট করি, দুই দিকে থাকুক, ওকে 0.5 বাড়াই, একে 0.5 কমাই। তাহলে আমরা এমবিএ এবং এমবিসি এর ভ্যালু আমরা 196 অ্যাকসেপ্ট করব, এমসিবি এবং এমসিডি এর ভ্যালু আমরা এই দুইজনের এভারেজ অ্যাকসেপ্ট করব, আর এমডি এমডিসি এর ভ্যালুটা আমরা 30 অ্যাকসেপ্ট করব। এটা না দিলেও চলবে, অঙ্ক করে যে কোনো একটা ভ্যালুতে অঙ্ক করে দিলেও সমস্যা নাই। স্যার এমডিসি কি স্যার ওইভাবে থিটার মান ধরে বের করা দরকার আছে স্যার? এম কারণ স্যার এমডি আর
ডিসি তো স্যার সমান হবে মানে নেগেটিভলি। না এখান থেকে হ্যাঁ এমডিসি আর এমডি সমান হবে, ওখান থেকে বের করলেও হবে। চেক একটা হয়, এখান থেকে বের করলে চেক হয় যে মিলে কিনা, এটা একটা চেক। এটার যদি না মিলে না মিলে যেখানে সবগুলা বের করে তোমাকে এই চেকটা দেওয়া লাগবে, সে না মিললে বুঝতে হবে যে অঙ্ক ভুল হয়েছে। 30 তো এটা তো চোখে দেখে বোঝা যাচ্ছে, এটা তো চেক দেওয়ার উপায় নাই। এখান থেকে না মিললে বুঝতে হবে যে, কারণ এই অঙ্কগুলাতে এসএফডি বিএমটি চায় না, ডায়াগ্রাম না মিললে তো বোঝাই যায় যে অঙ্ক হয়নি। এসএফডি বিএমটি না চাইলে তুমি কেমনে বুঝবে অঙ্ক হইলো কি হইলো না? তখন এটা বের করে এই চেকটা দিলে বোঝা যায় যে মিলে গেলে বুঝতে হয় যে হ্যাঁ অঙ্ক মোটামুটি হয়ে গেছে আশা করা যায়। এই হচ্ছে আমাদের, এখন আমাদের রিয়াকশন ক্যালকুলেশন। আমি এসএফডি বিএমডি এটাতে আর দেখাইনি, নিজেরা ক্যালকুলেট করবা তোমরা। রিয়াকশন ক্যালকুলেশনটা দেখি আমরা এই আগের মতো করেই। জাস্ট এই পয়েন্টটি থেকে আমি লেফট কনসিডার করব। তাহলে আমাদের দেখো কি কি হবে, 196 147 এই দুইজন একদিকে, 90 এইদিকে, বুঝাই যাচ্ছে আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট বেশি, সুতরাং ডাউনওয়ার্ড রিয়াকশন প্রয়োজন। ওখানে দেখো আমাদের কত হয়, 196 প্লাস 146.7 মাইনাস 90 ইন্টু 1.25, এটাকে ভাগ দিব 3.75, ভ্যালু আসছে -61.6, -61.6। তাহলে এখান থেকে যদি -61 হয়, সাথে 90 যোগ দিয়ে 151.6 এই পাশ থেকে পাওয়া যায়। এবার আমরা এই সেগমেন্টের জন্য করব একইভাবে। সি পয়েন্টে নাও, শুধু এইটুকু সেগমেন্টের একটা সেগমেন্টের জন্য কাজ করব, যেহেতু মেম্বার এন্ড মোমেন্ট জানা আছে, একটা এন্ড নিব, বাকি এন্ডেরটা ক্যালকুলেট করব। বুঝছি কিনা? এখানে দেখো, এখানে কিন্তু তোমার হচ্ছে এই পয়েন্টে মোমেন্ট নিলে এই মেম্বারের ইফেক্টের কারণে এখানকার শেয়ারটা পাওয়া যাবে, রিয়াকশনটা পাওয়া যাবে, সেই দুইটা যোগ করলে এর ভ্যালু পাওয়া যাবে। এখানকারটা কিন্তু আবার ডিরেক্টলি পাওয়া যাবে, এখানকার একটা পার্শিয়ালি পাওয়া যাবে, এই পার থেকে আবার একটা ভ্যালু এসে এটাকে ফুলফিল করবে। এইভাবে প্রসিড করতে হবে। সি পয়েন্টে যদি আবার মোমেন্ট নেই, তাহলে তোমার হচ্ছে বি পয়েন্টে দেখা যাবে যে 158.2 পাওয়া যাচ্ছে। সেই 158.2 আগের 151.6 এর সাথে যোগ করলে এই পয়েন্টের অ্যাকচুয়াল রিয়াকশনটা পাওয়া যাবে। এবার এই পয়েন্টের আমাদের 158.2 ছিল, আর মোট ছিল 3.45, তার মানে এখানে একটা নেগেটিভ রিয়াকশন আমাদের প্রয়োজন। কত সেটা? 113.2 মনে হয়, 158.2, সরি কি হলো, এটা ভুল হলো নাকি? আপওয়ার্ড 158.2 আর ডাউনওয়ার্ড আছে আমাদের, এটা তো মনে হচ্ছে একটু ভুল হয়েছে, ডাউনওয়ার্ড আছে 45। স্যার 113.2। 113.2 প্লাস না মাইনাস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমাদের এই পাশ থেকে কনসিডার করতেছি, ঠিকই আছে। বা এই যে ফ্রি এন্ড থেকেও এদিক থেকে প্রসিড করে আসতে পারে, এদিক থেকে ডিটারমিনেন্ট টাইপের মনে হচ্ছে দেখতে, আর একটু সহজ হবে। এটা এই পাশ যদি 20 হয়, এই পাশ থেকে এটাও 20 হবে। এইটুকু সেগমেন্টের জন্য এখানকারটা বের করে নিবা, তাহলে তোমার হচ্ছে এখানে এইটা পাওয়া যাবে। তো এরপরে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সটা একবার ক্রস চেক দিয়ে দেখতে হবে যে মিলে কিনা। নিচের এই তিনটা যোগফল অবশ্যই উপরের গুলার যোগফলের সমান হইতে হবে, ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড ফোর্সের সামেশন। এরপরে ফোর্সের ভ্যালু যদি আমাদের জানা থাকে, আমরা অবশ্যই তখন ইয়াগুলো এসএফডি বিএমডি সবগুলাই ড্র করতে পারবো। এসএফডি বিএমডি ড্রয়িংটা আমি এখানে দেখাইনি। তো এই দুইটা করলে আমাদের মোটামুটি বিমের যে স্লোপ ডিফ্লেকশন অ্যানালাইসিসটা, এটা ওকে হয়ে যাবে। এরপরে ক্লাসে আমরা ফ্রেমের স্লোপ ডিফ্লেকশন অ্যানালাইসিস করব। ফ্রেমের প্রবলেম গুলা এর চেয়ে একটু ছোট হবে, যেহেতু এসএফডি বিএমডি বালাই নাই, একটু প্রবলেম গুলা ছোট হবে। মেম্বার হয়তো 3-4টা থাকলেও কাজ বিমের চেয়ে একটু কম্পারেটিভলি ইজি মনে হবে আর কি। তো এখানে কি এটা রিয়াকশন ঠিক আছে? এই সেগমেন্টের জন্য এখানে মনে হচ্ছে একটু রিয়াকশন ভুল আছে, এটা একটু চেক করে দেখো তো। সি পয়েন্টের রিয়াকশনটা আমার মনে হচ্ছে ঠিক নাই। এখানে আপওয়ার্ড 158.2 আছে, প্লাস প্লাস 113.2 হবে না স্যার? প্লাস হবে কি? না না, মাইনাসই হবে, মাইনাসই হবে। তোমার হচ্ছে আরবি প্লাস আরসি মাইনাস 45 ইকুয়াল টু 0, সোজা কথা হিসাব। আরবি প্লাস আরসি মাইনাস 45 ইকুয়াল টু 0, যেখানে আরবি এর ভ্যালু হচ্ছে 158.2। হ্যাঁ ঠিকই আছে, মাইনাস 113.2। ঠিক আছে স্যার। এটাই হবে, এটাই হবে, জি স্যার। এটাই হবে, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল হওয়ার কথা নয়। যাই হোক, তো হচ্ছে আমাদের এই দুইটা টাইপের দেওয়া হলো। আর এক্সাম্পল আছে আমাদের, আমি বই আপলোড করে দিছি, বই এক্সাম্পল আছে, এক্সারসাইজ আছে দুইটা, এক্সাম্পলেও 2-3টা প্রবলেম করে দেওয়া আছে।
বিভিন্ন রকম লোডিং দিয়ে ওগুলা দেখে নিও, এগুলাই থাকবে ইউজুয়ালি। খুব কপাল খারাপ হলে ট্রায়াঙ্গুলার লোড আসতে পারে, তা হচ্ছে সিঙ্গেল ট্রায়াঙ্গেল, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল নয়, সিঙ্গেল একটা ট্রায়াঙ্গেল আসতে পারে, তখন ট্রায়াঙ্গেলটা মনে রাখতে হবে। ইউজুয়ালি আসে না, নর্মালি আমাদের এরকম ডিস্ট্রিবিউটেড আর কনসেন্ট্রেটেড লোডই দেওয়া থাকে। তো এই হচ্ছে স্লোপ ডিফ্লেকশনের মোমেন্টের আমাদের ডিরেকশনটা একটু বুঝান তো স্যার, বিসি হ্যাঁ আর সিডিটা। মোমেন্টের স্যার, ডিরেকশন, মোমেন্টের ডিরেকশনটা বিসি আর সিডি। বিসিআর সিবি, বিসিআর সিবি না সিডি? বিসি আর সিডি স্যার। আচ্ছা, মোমেন্টের ডিরেকশন হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করে যেটা পাইছি, প্লাস পাইলে ক্লকওয়াইজ বসাবো, মাইনাস পাইলে এন্টি ক্লকওয়াইজ বসাবো। এখানে ডিরেকশন আমি কোনো কনসেপ্ট থেকে বসাবো না, ক্যালকুলেশন করে প্লাস পাইলে ক্লকওয়াইজ বসাবো, মাইনাস পাইলে এন্টি ক্লকওয়াইজ বসাবো। দেখো আমি বিসি এর মোমেন্ট ক্যালকুলেশন করে পাইছি -196, সুতরাং বি পয়েন্টে বিসি বরাবর আমি এটা এন্টি ক্লকওয়াইজ বসাবো। সিডি এরটা দেখো, সিডি এরটা আমি ক্যালকুলেশন করে পাইছি +210, তার মানে আমি এখানে অবশ্যই এটাকে আমি ক্লকওয়াইজ বসাবো, এই জন্য ক্লকওয়াইজ বসাইছি। মেম্বার এন্ড মোমেন্ট খেয়াল রাখতে হবে, এটা কিন্তু বেন্ডিং মোমেন্ট নয়, এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কিন্তু এটা নয়, এটা মেম্বার এন্ড মোমেন্ট। এই পয়েন্টের এন্ডে এই মোমেন্টটা হয়, যেটা আমরা ওই যে ইয়ার সময় করে আসছিলাম, শেয়ার ফোর কি বলে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যেভাবে আমরা করছিলাম। এখানে তোমার ক্যালকুলেশন করে তুমি যে সাইন পাবা সেই সাইন অনুযায়ী বসিয়ে দিবা। তো এই মোটামুটি আমি এই পিডিএফটা দিয়ে দিব। এটা এখানে যে রেফারেন্স গুলো দেওয়া আছে এখান থেকেই পিডিএফটা তৈরি করা হয়েছে, শুধু প্রবলেমটা আমার নিজের করা, বাকি হয়তো থিওরিটিক্যাল কথাবার্তাগুলো এনাদের এই কি বলে লিটারেচার গুলো থেকে নেওয়া হয়েছে। আর এই যে সিঙ্গার পাইটেলের বই থেকে দেখতে হবে হচ্ছে আমাদের ওই যে কি বলে মেম্বার এন্ড মোমেন্টস আর হচ্ছে ডিফ্লেকশন আর মোমেন্টের রিলেশনটা। এগুলা এখানে যদি আরো ডিটেলস জানতে চাও এই লিটারেচার গুলো ডাউনলোড করে এখান থেকে দেখে নিতে পারো, লিংক টিং সব দিয়ে দেওয়া আছে। তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে এই স্লোপ ডিফ্লেকশন মেথডটাই ফ্রেমের জন্য অ্যাপ্লাই করব, ফর সিম্পল ফ্রেম, রিজিড ফ্রেমস। রিজিড ফ্রেমও হতে পারে, আবার ফ্রেমের তোমার হচ্ছে সেটেলমেন্টও হতে পারে, সেটেলমেন্ট ওয়ালা ফ্রেমও হতে পারে। ওটা আমরা আগামী ক্লাসে করব। স্যার সামনের সপ্তাহে কি ক্লাস হবে? আর সামনের সপ্তাহে ক্লাস হবে না, ছুটি তো। স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি ঈদের পর দিবেন নাকি? আমি দিব, আমি গুগল ড্রাইভের কি বলে আমার ক্লাসরুমের লিংক আজকে দিয়ে দিব, ক্লাসরুমে সবাই জয়েন করলে ওখানে দিয়ে দিব অ্যাসাইনমেন্ট। স্যার হলো অ্যাসাইনমেন্ট গুলো কই পাবো স্যার উত্তরগুলো? হ্যাঁ, অ্যাসাইনমেন্টের উত্তরগুলো কি সিঙ্গার প্যাটেলের বইয়ে দেওয়া আছে? না, উত্তর দেওয়া থাকবে কেন? উত্তর তো ওখানে দেওয়াই আছে, আসবে কিভাবে ডেরিভেশন করতে প্রসিডিউরটা হবে। স্যার কি? প্রসিডিউর যে যেভাবে করো, যার যার যে মেথড ভালো লাগে যে কোনো মেথডে করলেই হবে, 4-5টা মেথডে করা যাবে, যে কোনোটাতে করলেই হবে। সাবমিশন ডেটটা একটু বাড়াই দিয়েন স্যার, ওটার মধ্যে তো সাবমিশন ডেটটা একটু বাড়াই দিয়েন স্যার। কেন সাবমিশন ডেট বাড়া দিতে হবে কেন? 7টা প্রবলেম করতে 7 ঘন্টাও লাগবে না, স্যার আর ওটার একজনের কাছ থেকে নিয়ে করতে হবে জমা দিলে ভালো হইতো স্যার। কেন? তাহলে আমি অ্যাসাইনমেন্ট দিব ঈদের পরে। জি স্যার, ঈদের পরেই স্যার দিয়েন স্যার, ভালো হইতো, কারণ অনেক বই টই স্যার এমনি নাই স্যার সবকিছু। আমি 7 দিনের বেশি সময় দিব না সাবমিশনের, তাহলে লেটে দিব, 7 দিনের বেশি সময় দিব না। তাহলে স্যার তাহলে ঈদের স্যার পরে ঈদের স্যার। পরে দিয়েন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো স্যার। ঠিক বইটা আছে, নাই তো দেখি। স্যার। ঠিক আছে, আমি ক্লোজ করে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।